দয়াময় পরম দয়ালু পরম সৃষ্টিকর্তার নামে শুরু করছি আজকের সকালের এই অধিবেশন। আজকে এই সময় রাজশাহী কলেজের ফেসবুক পেজের সাথে সংযুক্ত সম্মানিত সকলকে এবং রাজশাহী কলেজ এবং রাজশাহী কলেজের বাইরে থেকে সংযুক্ত সকল আমার স্নেহের শিক্ষার্থীদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সবাই সচেতনভাবে ঈদের এই ছুটিটি অবশ্যই উপভোগ করেছো। আর এই উপভোগ করার শেষে আমরা আবারও রাজশাহী কলেজের অনলাইন ক্লাসে ফিরে এসেছি। আমি সাথে আছি আজকে উচ্চ মাধ্যমিক পর্যায়ের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ক্লাসটি নিয়ে। ওকে, তো দেখো সবাইকে আজকে ভেরি গুড মর্নিং টু ইউ অল এবং সবাইকে নতুন সূর্য, এবং আমরা আশা করি যে সামনে আমাদের আরও একটি সূর্য উঠবে, যেটা করোনা মুক্ত একটা পৃথিবীতে। ওকে, সো আমরা ক্লাসে যাবার আগেই আমরা এখানে একটু জিনিস খেয়াল করে নেব যে আমরা আজকে উচ্চ মাধ্যমিক পর্যায়ের হিসাব বিজ্ঞান মানে সাবজেক্টের দ্বিতীয় পত্রের আমরা অধ্যায় 10 ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি নিয়ে ঈদের আগে আমরা 3টি ক্লাস করেছিলাম। সেই ক্লাসগুলোতে তোমরা নিশ্চয়ই দেখেছিলে যে আমি বলেছিলাম ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি এই চ্যাপ্টারটিতে দুটি সেগমেন্ট রয়েছে। একটি সেগমেন্ট হলো বাজেট ও বাজেটীয় নিয়ন্ত্রণ, সেটা নিয়ে আমরা দুটি ক্লাসে থিওরি এবং পাশাপাশি আমরা উৎপাদন বাজেট, বিক্রয় বাজেট এগুলো নিয়ে আমরা ম্যাথ করেছিলাম। পাশাপাশি আমরা অনেক এমসিকিউ প্রশ্নেরও কিন্তু আমরা সমাধান করেছিলাম। পরবর্তীতে লাস্ট ক্লাসে 27 তারিখে যে ক্লাসটি হয়েছিল সেখানে কিন্তু আমরা আমাদের এই চ্যাপ্টারটির আর একটি সেগমেন্ট, সেটি হলো কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস বা ব্যয় পরিমাণ বা মুনাফা বিশ্লেষণ, এই অংশটির একটি টুলস ব্রেক ইভেন বিশ্লেষণ, সেই ব্রেক ইভেন পয়েন্ট অ্যানালাইসিসের আমরা কিছু অঙ্ক করেছিলাম। তো শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই এই আনন্দের সময়ে অনেক কিছু ভুলে গিয়েছো। তো আমি একটু রিক্যাপিচুলেট করব, মানে আজকের গতদিনে আমরা কোথায় ছিলাম আর আজকে আমরা কোথায় যাব এটা নিয়ে একটু রিক্যাপিচুলেট করব, তোমরা একটু দেখে নিবে। দেখো লাস্ট ক্লাসে কিন্তু আমি ব্রেক ইভেন অ্যানালাইসিস পড়ানোর সময় একটা ছক দেখিয়েছিলাম। ছকটা আমাদের ব্রেক ইভেন পয়েন্ট অ্যানালাইসিস করার জন্য খুবই ইম্পর্টেন্ট। ছকটি হচ্ছে যে বিক্রয় থেকে যদি আমরা যদি পরিবর্তনশীল ব্যয়টা মাইনাস করে দিই তাহলে পাই আমরা দত্তাংশ। এই দত্তাংশর আরো নাম হচ্ছে অনুদান প্রান্ত, কিংবা এটার নাম হলো কন্ট্রিবিউশন মার্জিন। আবার এটাকে বলা হয়ে থাকে আমরা সিএম বলে থাকি সংক্ষেপে, আবার এটাকে আমরা প্রান্তিক আয়ও বলে থাকি। সো এটাকে বিভিন্ন নামে ডাকা হতে পারে। আবার এই দত্তাংশ থেকে যদি আমরা স্থায়ী ব্যয়টা মাইনাস করে দিই তাহলে পাই আমরা মুনাফা। ঠিক আছে, তাহলে এই যে ছকটা তোমরা দেখতে পাচ্ছ, এই ছকটা কিন্তু ভাইটাল ফর সিভিপি অ্যানালাইসিস, স্পেশালি ফর ব্রেক ইভেন অ্যানালাইসিস। ওকে, কেননা মনে রাখবে যে বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয়টা মাইনাস করলে দত্তাংশ পাওয়া যায়, আর এই দত্তাংশ থেকে স্থায়ী ব্যয়টা মাইনাস করে দিলে মুনাফা বা প্রফিট পাওয়া যায়। এখন এখানে এই ছকের দত্তাংশ বা ঠিক মাঝখানে যে দত্তাংশ বা অনুদান প্রান্ত আছে এটি হলো ভাইটাল পয়েন্ট, কেননা এটা আমরা নির্ধারণ করতে পারি দুটি ভাবে। কিভাবে? দেখো, একটা বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয়টা মাইনাস করলেও আমরা দত্তাংশ পাই। একইভাবে যদি আমি নিচ থেকে যাই তাহলে দেখো যে মুনাফার সঙ্গে যদি স্থায়ী ব্যয়টা যোগ করে দিই তাও কিন্তু আমি দত্তাংশ পেয়ে যাই। সো এই কয়টা জিনিস আমাদেরকে কিন্তু খুবই ভালো করে খেয়াল রাখলে আমরা এই ব্রেক ইভেন অ্যানালাইসিসের অঙ্কগুলো পেরে যাব। তো শিক্ষার্থীরা দেখো, এটা হচ্ছে আমাদের একটা টেবুলার ফরম্যাট। এটাকে যদি আমরা একটা ইকুয়েশন ফরম্যাটে চলে যাই তাহলে সেটা ছিল কি, যে মুনাফা সমান সমান বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয় মাইনাস স্থায়ী ব্যয়। কারণ আমরা জানি যে বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয়টা মাইনাস করলে দত্তাংশ বা কন্ট্রিবিউশন মার্জিন পাওয়া যায়, আর সেই কন্ট্রিবিউশন মার্জিন থেকে আমরা যদি স্থায়ী ব্যয়টা মাইনাস করে দিই তাহলে আমরা প্রফিট পেয়ে যাই। সো আমরা এই টেবুলার ফরম্যাটেও করতে পারি, আবার ইকুয়েশন ফরম্যাটেও করতে পারি। তো দেখো, লাস্ট ক্লাসে আমি সমচ্ছেদ বিন্দু বা ব্রেক ইভেন পয়েন্ট নির্ধারণ করার ক্ষেত্রে, ব্রেক ইভেন পয়েন্ট আমরা জানি যে এটি এমন একটি বিন্দু যে বিন্দুতে একটি প্রতিষ্ঠানের মোট আয় মোট ব্যয়ের সমান হবে, অর্থাৎ একটা প্রতিষ্ঠান আর্নস নাইদার প্রফিট অর নর লস, অর্থাৎ এই প্রতিষ্ঠানে কখনোই মানে যে একটা বিন্দুতে কোনো লাভও হয় না ক্ষতি হয় না, সেই বিন্দুটাকে বা সেই স্তরটাকে বা সেই লেভেলটাকে আমরা বলে থাকি কি ব্রেক ইভেন পয়েন্ট। তো এই ব্রেক ইভেন পয়েন্ট এককে এবং টাকায় দুটি আমরা নির্ধারণ করতে পারি। লাস্ট ক্লাসে আমরা সূত্রটা লিখে দিয়েছিলাম যে ব্রেক ইভেন পয়েন্ট নির্ধারণ করার ক্ষেত্রে আমাদের সূত্র ছিল স্থির ব্যয়কে অনুদান প্রান্ত দ্বারা ভাগ করে দিলে, আর এই অনুদান প্রান্ত আমরা নির্ণয় করি কি একক প্রতি বিক্রয় মূল্য থেকে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় মাইনাস করে দিলে আমরা একক প্রতি অনুদান প্রান্ত পেয়ে যাই। আবার এই সমচ্ছেদ বিন্দু টাকায় যখন আমরা নির্ধারণ করি তখন ব্রেক ইভেন একককে একক প্রতি বিক্রয় মূল্য দ্বারা গুণ করে দিলে আমরা ব্রেক ইভেন পয়েন্ট টাকা পেয়ে যাই। এছাড়াও স্থির ব্যয় এবং স্থির ব্যয়কে যদি আমরা অনুদান প্রান্ত অনুপাত দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমরা ব্রেক ইভেন পয়েন্ট টাকা পেয়ে যাই। তো যাই হোক, এই সূত্রগুলো দিয়ে আমরা কিন্তু লাস্ট ক্লাসে অঙ্ক করেছিলাম, এবং শেষে দেখো আরেকটি সূত্র ছিল যে ডিজায়ার্ড সেলস বা কাঙ্ক্ষিত বিক্রয় বা প্রয়োজনীয় বিক্রয় নির্ধারণের একটি সূত্র ছিল যে স্থায়ী ব্যয়ের সাথে আমরা ডিজায়ার্ড প্রফিটটা যদি যোগ করে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা কাঙ্ক্ষিত বিক্রয়টা পেয়ে যাই। তো এই সূত্রগুলোর আলোকে আমরা কিন্তু একটা অঙ্ক করেছিলাম, এই অঙ্কটি
লাস্ট ক্লাসে আমি এই অঙ্কটি অবশ্য ক্লাসটি বাসা থেকে নেওয়া হয়েছিল এবং সেটা সম্পূর্ণ স্লাইড নির্ভর একটি ক্লাস ছিল এবং সেটা নিশ্চয়ই তোমরা যদি একটু ভালো করে দেখে থাকো তাহলে এই বিষয়গুলো তোমরা বেশ ভালোভাবে রপ্ত করতে পেরেছো। শিক্ষার্থীরা, এখান থেকে আমরা কিভাবে ব্রেক ইভেন পয়েন্ট একটা চিত্রের মাধ্যমে প্রকাশ করে সেটা আমরা একটা চিত্র সেখানে বা সেই ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। ঠিক আছে, তো কোনো সময় ব্রেক ইভেন পয়েন্ট আমাদের সূত্রের মাধ্যমে প্রয়োগ না করে কোনো সময় আবার চিত্রের মাধ্যমে প্রয়োগ করতে বলে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের চিত্রটা খুব ইম্পর্টেন্ট ছিল। আশা করি তোমরা গত ক্লাসটা বেশ ভালোভাবে বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসে আমি চলে যাব, দেখো গত ক্লাসের ধারাবাহিকতা রেখেই আজকের ক্লাসে আমি চলে যাব। তাই আজকের ক্লাসের শিখনফল আমি রেখেছি যে আমরা জানি ব্রেক ইভেন পয়েন্ট অ্যানালাইসিস করার ক্ষেত্রে মানে দুটি ইম্পর্টেন্ট জিনিস, সেটি হলো অনুদান প্রান্ত এবং অনুদান প্রান্ত অনুপাত। এই দুটা আসলে কি এটা ডিটেলসে আমরা আজকে ক্লাসে ব্যাখ্যা করব। পাশাপাশি এই ব্রেক ইভেন অ্যানালাইসিসের ক্ষেত্রে আরেকটি প্রান্ত আছে, সেটি হলো নিরাপত্তা প্রান্ত, এবং এই নিরাপত্তা প্রান্ত অনুপাত কিভাবে ক্যালকুলেট করে এবং এগুলোর ইফেক্টটা কোথায় কোথায় হয়ে থাকে, এই দুটা নিয়ে আমরা আজকে স্পেশালি কথাবার্তা বলবো। তারপরে এটা আলোচনা হয়ে গেলে আমরা চলে যাব, আমরা কিছু বাস্তব সমস্যার সমাধান করব, অনেকগুলো সমস্যার সমাধান করব বলে আমি আশা করছি। দেখি সময় আমাদেরকে কতটুকু পারমিট করে। ওকে, সো আমাদের আজকের আলোচ্য বিষয় অনুদান প্রান্ত এবং নিরাপত্তা প্রান্ত, এটি একটা বিষয়। দেখো আমরা প্রথমেই রেখেছি যে শিখন ফলে যে অনুদান প্রান্ত এবং অনুদান প্রান্ত অনুপাত ব্যাখ্যা করা, এটা আমরা চলে যাই। প্রথমে দেখো শিক্ষার্থীরা, অনুদান প্রান্ত বা কন্ট্রিবিউশন মার্জিন, এটা সবসময় মনে রাখবে যে বিক্রয় মূল্য হতে বিক্রয়ের প্রান্তিক ব্যয় বা পরিবর্তনশীল ব্যয়গুলো বাদ দিলে, অর্থাৎ বিক্রয় হতে বিক্রয়ের সাথে জড়িত প্রান্তিক ব্যয়, প্রান্তিক ব্যয়ের ইংরেজি হলো মার্জিনাল কস্ট, আর এই মার্জিনাল কস্ট মানেই কিন্তু আমরা জানি যে পরিবর্তনশীল ব্যয়। মনে রাখবে যে এই পরিবর্তনশীল ব্যয়টা আমরা একটা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের পরিবর্তনশীল ব্যয় হয়ে থাকে, যেমন মনে করো কাঁচামালের ব্যয়টি, আবার কি হতে পারে শ্রমের ব্যয়, আবার প্রত্যক্ষ বিভিন্ন ধরনের খরচের ব্যয়, আবার কারখানা সংক্রান্ত বিভিন্ন ধরনের উপরি ব্যয়গুলোও সাধারণত পরিবর্তনশীল ব্যয় হয়ে থাকে। আবার এক্সেপ্ট কিছু স্থায়ী ব্যয়, যেমন বেতন কিংবা ডেপ্রিসিয়েশন বা বীমা, এগুলো কিন্তু আবার স্থায়ী ব্যয়। সো এগুলো বাদ দিয়ে কি আমাদের শুধু পরিবর্তনশীল ব্যয়টা যদি বিক্রয় মূল্য থেকে আমরা বাদ দিই তাহলে যা পাই সেটাকে আমরা অনুদান প্রান্ত বলে থাকি। যেহেতু বিক্রয় থেকে বিক্রয়ের প্রান্তিক ব্যয়টা মাইনাস করা হয়, এই জন্য অনুদান প্রান্তকে আরেকটি নামে ডাকা হয়, সেটিকে বলা হয় প্রান্তিক আয়। মনে রাখবে যে অনুদান প্রান্ত বা কন্ট্রিবিউশন মার্জিন অথবা প্রান্তিক আয় কিংবা দত্তাংশ, এটা সবসময় বিক্রয়ের উপর নির্ভর করে। বিক্রয় তোমার যত বেশি হবে, তোমার অনুদান প্রান্ত বা দত্তাংশ বা প্রান্তিক আয় তত কি হবে, বেশি হবে। সো বিক্রয়ের সাথে এটির কি আছে, একটা সমমুখী সম্পর্ক রয়েছে। এরপরে দেখো এই দত্তাংশটা আমরা বিভিন্ন সূত্রের মাধ্যমে ক্যালকুলেট করতে পারি, যেমন আমি আগেও দেখিয়েছি যে বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয়টা মাইনাস করলে আমরা দত্তাংশ পাই। একইভাবে স্থির ব্যয়ের সঙ্গে মুনাফা যদি হয় তাহলে সেটা যোগ করলে আমরা দত্তাংশ পাই, আবার লোকসান যদি হয় সেটা বিয়োগ করলে আমরা দত্তাংশ পেয়ে যেতে পারি। একইভাবে আবার দত্তাংশ নির্ধারণ করার আরো একটি সূত্র হলো যে বিক্রয়কে যদি আমরা দত্তাংশ অনুপাত দিয়ে গুণ করে দেই তাহলে আমরা দত্তাংশ পাই। এখন একক প্রতি দত্তাংশ কিভাবে নির্ধারণ করব? মোট দত্তাংশ যদি বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় মাইনাস করে হয় তাহলে একক প্রতি দত্তাংশ নিশ্চয়ই হবে কি, একক প্রতি বিক্রয় মূল্য থেকে একক প্রতি পরিবর্তনশীল ব্যয়টা মাইনাস করে দিলেই আমাদের কি হয়ে যাবে, আমাদের এই একক প্রতি দত্তাংশ বা অনুদান প্রান্ত বা কন্ট্রিবিউশন মার্জিনটা আমরা বের করতে পারবো। লাস্টে দেখো একটি সূত্র দেওয়া আছে, সেটি হলো একক প্রতি দত্তাংশ নির্ধারণের আরো একটি সূত্র, ইম্পর্টেন্ট সূত্র, সেটি হচ্ছে স্থির ব্যয়কে আমরা যদি একক সমচ্ছেদ বিন্দু অর্থাৎ সমচ্ছেদ বিন্দু এককে নির্ধারণ করলে সেই একক দিয়ে যদি ভাগ করে দেই তাহলে আমরা একক প্রতি দত্তাংশ পেয়ে যাই। এখন এতগুলো সূত্র লিখে দেওয়ার কারণ হলো যে অঙ্কে যেভাবে তথ্য দেওয়া থাকবে আমাদের সেইভাবেই কিন্তু সমাধানটাও করতে হবে। শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা এই সূত্রগুলো যদি একটু ভালোভাবে খেয়াল করো তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। আমি আগেই বলেছি যে মূল বিষয় হচ্ছে প্রথমে যে ছকটা আমি দেখিয়েছি সেই ছক, অর্থাৎ বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় মাইনাস করলে আমাদের হয় হচ্ছে দত্তাংশ, আর সেখান থেকে স্থায়ী ব্যয় মাইনাস করলে হয় মুনাফা। এটা যদি তুমি ভালো করে মনে রাখতে পারো তাহলে এগুলো আমরা আস্তে আস্তে পেরে যাব। আশা করি অনুদান প্রান্তটা তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে ফেলেছো। এরপরে দেখো আমরা পরের স্লাইডে চলে যাব। আমরা আগেই বলেছিলাম যে অনুদান প্রান্ত এবং সাথে সাথে কি অনুদান প্রান্ত অনুপাত, ঠিক আছে? তো দেখো মনে রাখবে যে অনুদান প্রান্ত অনুপাত বা এটাকে বলবো আমরা দত্তাংশ অনুপাত কিংবা বলবো প্রান্তিক আয় অনুপাত কিংবা এটাকে বলবো আমরা কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত কিংবা এটার আরেকটা নাম আছে সেটি হলো প্রফিট ভলিউম রেশিও বা মুনাফা পরিমাণ অনুপাত। আমি আবারও বলছি যে এই অনুদান প্রান্তর কিন্তু অনেকগুলো নাম, অনুদান প্রান্ত অনুপাত,
তারপরে দত্তাংশ অনুপাত, কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত, আবার পিভি রেশিও বা প্রফিট ভলিউম রেশিও কিন্তু এটাকে বলা হয়ে থাকে। তো অ্যাকচুয়ালি মনে রাখবে যে এটাকে আমরা মুনাফার প্রান্ত অনুপাত বলে থাকি, ঠিক আছে, অর্থাৎ বিক্রয়ের ওপর অনুদান প্রান্তের অনুপাত। তাহলে আমি কি বললাম যে বিক্রয়ের ওপর অনুদান প্রান্ত। হ্যাঁ, তাহলে বিষয়টা কি এরকম নয়? দেখো তো শিক্ষার্থীরা, যে ওপরে থাকবে আমাদের কি অনুদান প্রান্ত আর নিচে থাকবে কি আমাদের বিক্রয়। ওকে, সো এটি নির্ধারণ করার ক্ষেত্রেও কিন্তু আমরা বিভিন্ন ধরনের সূত্র প্রয়োগ করতে পারি। এক নম্বর সূত্রটা হচ্ছে, দেখো, একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিনকে যদি আমরা একক প্রতি বিক্রয় মূল্য দ্বারা ভাগ করি তাহলে আমরা দত্তাংশ অনুপাত পেয়ে যাই। এখন প্রশ্ন যে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন কিভাবে পাবো? একক প্রতি যদি সেলস থেকে একক প্রতি পরিবর্তনশীল বা এটা মাইনাস করে দেই তাহলে কিন্তু আমরা একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন পেয়ে যাই, আর একক প্রতি বিক্রয় মূল্য দ্বারা ভাগ করলে সেটা আমরা দত্তাংশ অনুপাতটা পেয়ে যাব। অথবা আমি যদি টোটাল নিয়ে কাজ করি তাহলে সেক্ষেত্রে কিন্তু কন্ট্রিবিউশন মার্জিনকে যদি বিক্রয় মূল্য দ্বারা ভাগ করে থাকি তাহলে সেটাকে আমরা কিন্তু দত্তাংশ অনুপাতটা বলতে পারি। এছাড়া দেখো আরো সূত্র আছে, কি স্থির ব্যয়কে যদি সমচ্ছেদ বিন্দু টাকায় দ্বারা ভাগ করি। একটু আগে দেখো আমি প্রিভিয়াস স্লাইডে দেখিয়েছিলাম যে স্থির ব্যয়কে যদি সমচ্ছেদ বিন্দু একক দিয়ে ভাগ করি তাহলে হয় দত্তাংশ, একক প্রতি দত্তাংশ। কিন্তু স্থির ব্যয়কে যদি আমি সমচ্ছেদ বিন্দু টাকায় দ্বারা ভাগ করি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা দত্তাংশ অনুপাতটা পেয়ে যাই। আবার দেখো আরেকটা সূত্র দেওয়া আছে যে স্থির ব্যয় যোগ মুনাফা ভাগ বিক্রয়। অ্যাকচুয়ালি স্থির ব্যয়ের সাথে মুনাফাটা যোগ করলে কি হয়? কন্ট্রিবিউশন মার্জিনই হয় বা দত্তাংশই হয়, ঠিক আছে। সো দত্তাংশকে বিক্রয় দ্বারা ভাগ করলে আমরা কি পাই? দত্তাংশ অনুপাতটা পেয়ে যাই। এখন প্রশ্ন, লাস্টে যেই সূত্রটা আছে দেখো, মুনাফার পরিবর্তন ডিভাইডেড বাই বিক্রয়ের পরিবর্তন, এইটা খুবই রেয়ার একটা সূত্র। অর্থাৎ যখন বিক্রয়, পরিবর্তনশীল ব্যয় এবং স্থায়ী ব্যয় দুটি পিরিয়ডের দেওয়া থাকবে বা দুটি সময়কালের দেওয়া থাকবে তখনই কিন্তু আমরা এই লাস্টের সূত্রটি মুনাফার পরিবর্তন ভাগ বিক্রয়ের পরিবর্তন এটি দ্বারা আমরা সেটা নির্ধারণ করতে পারবো। আমি আবারও বলছি, যখন দুটি সময়কালের বিক্রয় অর্থাৎ বিক্রয়ের তথ্য, পরিবর্তনশীল ব্যয়ের তথ্য, স্থায়ী ব্যয়ের তথ্য দেওয়া থাকবে ঠিক তখনই আমরা লাস্টের সূত্র অর্থাৎ মুনাফার পরিবর্তনকে বিক্রয়ের পরিবর্তন দ্বারা ভাগ করলে আমরা দত্তাংশ অনুপাত পাবো। লাস্টে দেখো আরেকটি সূত্র দেওয়া আছে, সেটি হলো 100% থেকে যদি আমরা পরিবর্তনশীল ব্যয়ের হারটা মাইনাস করে দেই তাহলে আমরা দত্তাংশ অনুপাত পাবো। তো যাই হোক, এগুলো সবগুলো আমাদের এই অঙ্ক যখন করতে যাব সেগুলোর প্রয়োগটা কিন্তু আমরা পাবো। তো এই সূত্রগুলো লিখে দেওয়ার কারণ হচ্ছে অঙ্কে যেভাবে বলা থাকবে আমাদের অ্যান্সারটাও সেভাবে কিন্তু সমাধান করতে হবে, ঠিক আছে। এরপরে দেখো আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটি হলো যে এই অনুদান প্রান্ত অনুপাত আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারি শিক্ষার্থীরা। নাম্বার 1 দেখতে পাচ্ছ তোমরা স্লাইডে, সেটি হলো যে সমচ্ছেদ বিন্দু নির্ণয় করার ক্ষেত্রে। আর তোমরা জানো যে সমচ্ছেদ বিন্দু নির্ণয় করার ক্ষেত্রে আমরা জানি যে ব্রেক ইভেন পয়েন্ট, প্লিজ এখানে একটু ধরেন তো, এখানে যে আমরা দেখো যে সমচ্ছেদ বিন্দু নির্ণয় করার ক্ষেত্রে কিছু শর্টকাট কিছু টার্ম আমরা ইউজ করব, সেগুলো আমি এখানে ব্যাখ্যা দিয়ে দিয়েছি। যেমন এফসি মানে ফিক্সড কস্ট বা স্থায়ী ব্যয়, এটার বাংলা। ভিসি মানে ভেরিয়েবল কস্ট বা এটাকে বলবো আমরা পরিবর্তনশীল ব্যয়। তারপরে শুধু এস থাকলে সেটাকে বলবো আমরা সেলস বা বিক্রয়। আবার মানে বিইপি থাকলে সেটাকে বলবো আমরা ব্রেক ইভেন পয়েন্ট বা এটাকে বলা হয় সমচ্ছেদ বিন্দু। আবার সিএম থাকলে সেটাকে বলবো আমরা কন্ট্রিবিউশন মার্জিন বা এটার বাংলা হলো দত্তাংশ। আবার দেখো যে পিভিআর বা প্রফিট ভলিউম রেশিও বা কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, এটাকে আমরা সাধারণত দত্তাংশ অনুপাত বলে থাকি। এমএস দ্বারা আমরা মার্জিন অফ সেফটি বুঝিয়ে থাকি, আর এমএসআর দ্বারা বুঝিয়ে থাকি মার্জিন অফ সেফটি রেশিও। এখন আমার যেটা টার্ম সেটি হচ্ছে যে এই অনুদান প্রান্ত অনুপাত কোথায় কোথায় ব্যবহার করা হয়ে থাকে। 1 নাম্বার ব্রেক ইভেন পয়েন্ট অ্যানালাইসিসে বা ব্রেক ইভেন পয়েন্ট নির্ণয় করার ক্ষেত্রে। কিন্তু মনে রাখবা, ব্রেক ইভেন পয়েন্ট টাকায় যখন নির্ধারণ করব তখন আমরা কিন্তু অনুদান প্রান্ত অনুপাতটা আমাদের ব্যবহার হবে। যেমন এফসি ডিভাইডেড বাই আমাদের কি হবে সিএমআর। যদি আমরা ফিক্সড কস্ট বা স্থায়ী ব্যয়কে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমরা ব্রেক ইভেন পয়েন্ট টাকা পেয়ে যাই। অ্যাকচুয়ালি এই অনুদান প্রান্ত অনুপাত বা দত্তাংশ অনুপাত যখনই আমরা কাউকে ভাগ করব এটা দ্বারা তখনই কিন্তু আমরা টাকাটাই পেয়ে যাব। মনে রাখবা, এটা দ্বারা ভাগ করলে কখনোই আমরা একক পাবো না, ঠিক আছে। সো আমরা অনুদান প্রান্ত অনুপাত প্রথমে ব্যবহার করতে পারি কোথায়? ব্রেক ইভেন পয়েন্ট নির্ধারণের ক্ষেত্রে, ঠিক আছে। আর একটা জায়গায় ব্যবহার করতে পারি কোথায়? দেখো, আমরা যদি মুনাফা বের করতে চাই তো মুনাফার ক্ষেত্রে সূত্রটা হচ্ছে সরাসরি বের করতে পারবো না, কিন্তু পরোক্ষভাবে বের করতে পারবো। যেমন বিক্রয়ের সাথে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও যদি গুণ করে দেই তাহলে আমরা পাই কন্ট্রিবিউশন মার্জিন, ঠিক আছে। খেয়াল করো যে কন্ট্রিবিউশন মার্জিনকে যদি বিক্রয়ের সাথে আমরা গুণ করে দেই
তাহলে পাই আমরা কন্ট্রিবিউশন মার্জিন। আর এই কন্ট্রিবিউশন মার্জিন থেকে যদি আমরা স্থায়ী ব্যয়টা মাইনাস করে দেই তাহলে আমরা পেয়ে যাই প্রফিট। সো এই প্রফিট নির্ধারণের ক্ষেত্রেও কিন্তু আমরা সিএমআর অ্যাকচুয়ালি ব্যবহার করে থাকি পরোক্ষভাবে, যেটা বিক্রয়ের উপর চার্জ করলে আমরা কন্ট্রিবিউশন মার্জিন পাই। আমি আবারও বলছি, বিক্রয়ের উপর সিএমআর চার্জ করলে পাই সিএম, আর সেই সিএম থেকে ফিক্সড কস্টটা যদি মাইনাস করে দেই তাহলে পাই আমি কি প্রফিট। সো এইভাবে প্রফিট নির্ধারণের ক্ষেত্রেও কিন্তু আমরা কি ব্যবহার করে থাকি, এই দত্তাংশ অনুপাতটা ব্যবহার করে থাকি। 3 নাম্বার হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বা প্রত্যাশিত বিক্রয়ের পরিমাণ নির্ধারণের ক্ষেত্রেও কিন্তু আমরা এই অনুদান প্রান্ত অনুপাতটা ব্যবহার করে থাকি। যেমন আমি যদি বলি যে ডিএস মানে ডিজায়ার্ড সেলস বা কাঙ্ক্ষিত বিক্রয়, এই কাঙ্ক্ষিত বিক্রয়ের ক্ষেত্রে সূত্র হচ্ছে এফসি যোগ ডিপি ডিভাইডেড বাই দেখো সিএমআর, এটা হচ্ছে টাকায় পাবো কিন্তু সব সময়, অর্থাৎ স্থায়ী ব্যয়ের সাথে ডিজায়ার্ড প্রফিট। এখানে ডিপি হচ্ছে ডিজায়ার্ড প্রফিট অর্থাৎ কাঙ্ক্ষিত মুনাফা, অর্থাৎ স্থায়ী ব্যয়ের সাথে যদি আমরা কাঙ্ক্ষিত মুনাফা যোগ করে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও দ্বারা ভাগ করে দিই তাহলে আমরা ডিজায়ার্ড সেলস দেখো ডিজায়ার্ড সেলস বা কাঙ্ক্ষিত বিক্রয় আমরা পেয়ে যাব কিসে, টাকায় আমরা পেয়ে যাব। সো এই কাঙ্ক্ষিত বা প্রত্যাশিত বিক্রয় নির্ধারণ করার ক্ষেত্রেও কিন্তু আমরা এই অনুদান প্রান্ত অনুপাত বা কন্ট্রিবিউশন মার্জিন রেশিওটা ব্যবহার করতে পারি। একইভাবে আমরা বিক্রয় মূল্য নির্ধারণ করার ক্ষেত্রেও কিন্তু আমরা এই অনুদান প্রান্ত অনুপাতটা নির্ধারণ বা আমরা হচ্ছে এটা ইউজ করতে পারি। কিভাবে দেখো, আমরা জানি যে বিক্রয় মূল্য সমান, সূত্রটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয় ডিভাইডেড বাই, আবার ভালো করে বলছি দেখো, বিক্রয় মূল্য সমান পরিবর্তনশীল ব্যয় ডিভাইডেড বাই এই যে দেখো 100 মাইনাস এই 100 কিন্তু পার্সেন্ট, 100 মাইনাস এই কন্ট্রিবিউশন মার্জিন রেশিও দিলেই কিন্তু আমরা কি পেয়ে যাব, এই বিক্রয় মূল্য টাকাটা আমরা পেয়ে যাব শিক্ষার্থীরা। তাহলে দেখো তো, আমি যদি বিক্রয় মূল্য বের করতে কন্ট্রিবিউশন মার্জিন রেশিওটা আমার ব্যবহার করা হয় তাহলে নিশ্চয়ই ভেরিয়েবল কস্ট বা পরিবর্তনশীল ব্যয় নির্ধারণের ক্ষেত্রেও কিন্তু আমাদের কি হবে, এই কন্ট্রিবিউশন মার্জিনটা ব্যবহার করা হয়। কেননা তুমি যদি এখন একটু যদি আড়াআড়ি গুণ করে মানটা বসিয়ে দাও তাহলে কিন্তু আমরা এখান থেকে ভেরিয়েবল কস্টটাও কিন্তু আমরা নির্ধারণ করতে পারবো। সো বিষয়টা হচ্ছে যে এই কন্ট্রিবিউশন মার্জিন রেশিওটা আমরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে পারি। তার মধ্যে আমি স্পেসিফিকভাবে 5টি এখানে দেখিয়ে দিয়েছি। যে 1 নাম্বার হচ্ছে যে সমচ্ছেদ বিন্দু নির্ণয় করার ক্ষেত্রে, তারপরে মুনাফা নির্ণয় করার ক্ষেত্রে, তারপরে ডিজায়ার্ড সেলস বা কাঙ্ক্ষিত বা প্রত্যাশিত বিক্রয় নির্ধারণের ক্ষেত্রে, তারপরে বিক্রয় মূল্য নির্ধারণের ক্ষেত্রে, আবার পরিবর্তনশীল ব্যয় নির্ধারণের ক্ষেত্রে, এবং লাস্টে মনে রাখবা নিরাপত্তা প্রান্ত নির্ধারণের ক্ষেত্রেও কিন্তু আমাদের এই অনুদান প্রান্ত অনুপাতটা আমরা অর্থাৎ এটা ইউজ করতে বা ব্যবহার করতে পারি। সো এটাই হচ্ছে আমাদের অনুদান প্রান্ত এবং অনুদান প্রান্ত অনুপাত নিয়ে আমাদের বিস্তারিত একটা আলোচনা ছিল। নিশ্চয়ই তোমরা শিক্ষার্থীরা একটু ভালো করে যদি ফলো করো, জাস্ট মনে রাখবে যে আমরা আজকের এখানে ক্লাসে আসছি, এটা অ্যাকচুয়ালি ওয়ান কাইন্ড অফ অ্যাকুরিয়াম মানে বিষয়টা হচ্ছে যে আমরা একটা মনে করো এটা একটা অ্যাকুরিয়াম, এখানে আমরা মাছ এখানে ঘোরাফেরা করছি, আর বাহির থেকে মনে করো সবাই এসে একটু ঢু মেরে চলে যাচ্ছে। কিন্তু তোমরা যারা শিক্ষার্থীরা আছো তোমরা কিন্তু ঢু মেরে চলে যাবে না, তোমরা এই ক্লাসের ভেতরে ঢুকবে, যে অ্যাকচুয়ালি স্যার কি বোঝাতে চাচ্ছেন সেটা তোমাকে নিতে হবে। মনে রাখতে হবে যে শিক্ষা যতটা না দানের বিষয়, তার থেকে বড় বিষয় হচ্ছে শিক্ষাটা গ্রহণ করার ইচ্ছা থাকতে হবে। ঠিক আছে, তোমার মধ্যে শিখার ইচ্ছা থাকতে হবে, তাহলে তুমি অবশ্যই শিখতে পারবে। তো ওকে, আমি আর বেশি কথা বলবো না, কেননা আমাদের বেশি কথা বলার স্কোপ নেই। এরপরে দেখো স্লাইডটা হচ্ছে আমাদের যে নিরাপত্তা প্রান্ত, অর্থাৎ এই নিরাপত্তা প্রান্ত কাকে বলে আর নিরাপত্তা প্রান্ত অনুপাত কাকে বলে, এই জিনিসটা নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো। দেখো মনে রাখবে যে সমচ্ছেদ বিন্দু হতে প্রকৃত বিক্রয় যতটুকু বেশি হয় সেটাকে বলি কি আমরা নিরাপত্তা প্রান্ত। সবসময় মনে রাখবে যে সমচ্ছেদ বিন্দু থেকে আমার প্রকৃত বিক্রয় যত বেশি হবে সেটাকে বলবো আমরা নিরাপত্তা প্রান্ত। সবসময় মনে রাখবে যে প্রকৃত বিক্রয় সমচ্ছেদ বিন্দুর যত উপরে থাকবে, আবারও বলছি, প্রকৃত বিক্রয় সমচ্ছেদ বিন্দুর যত উপরে থাকবে নিরাপত্তা প্রান্ত তত বড় হবে। আর এই নিরাপত্তা প্রান্ত যত বড় হবে ম্যানেজমেন্ট কিন্তু তত বেশি নিরাপদ ফিল করবে। কেন? যে আমরা জানি যে ব্রেক ইভেন পয়েন্ট মানে যে বিন্দুতে একটি প্রতিষ্ঠানের আয়ও হয় না ব্যয় হয় না, তার মানে ব্যয়ের টাকাটা উঠে আসে। তাহলে সেই বিন্দুর পরে যতটুকু সে বিক্রি করতে পারবে ততটুকু তার কি হবে, অবশ্যই মুনাফা হবে। সো যদি কখনো বিক্রয় হ্রাস পেয়ে যায় বা বিক্রয় হ্রাস পাওয়ার সম্ভাবনা থাকে, সেই ক্ষতিটার সম্ভাবনাটাকে হ্রাস করে এই নিরাপত্তা প্রান্ত। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের নিরাপত্তা প্রান্ত যত বেশি হবে তার বিক্রয় হ্রাসের কারণে যে ক্ষতির সম্ভাবনা থাকে সেই সম্ভাবনাটা তত কি হয়, হ্রাস পেয়ে যায়। সবসময় মনে রাখবে যে সাধারণত
স্থির ব্যয় অর্থাৎ ফিক্সড কস্ট বা স্থির ব্যয় এর জন্য নিরাপত্তা প্রান্তটা ছোট হয়ে থাকে। অর্থাৎ এই নিরাপত্তা প্রান্তের সাথে ওতপ্রোতভাবে জড়িত হচ্ছে ব্যয়। ব্যয় যত বেশি হবে তত নিরাপত্তা প্রান্ত ছোট হয়ে যাবে। ঠিক আছে, আবার একইভাবে যদি বিক্রয় মূল্য এবং বিক্রয়ের পরিমাণ আস্তে আস্তে বেড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের কি হবে, এই নিরাপত্তা প্রান্তটা ততই বৃদ্ধি পাবে। ঠিক আছে, তো দেখো আমরা এখানে এই নিরাপত্তা প্রান্ত নির্ধারণ করার ক্ষেত্রে এখানে আমরা সূত্র দিয়েছি যে মোট প্রকৃত বিক্রয় টাকা থেকে যদি সমচ্ছেদ বিন্দু টাকাটা মাইনাস করে দেই তাহলে আমরা হচ্ছে নিরাপত্তা প্রান্ত পাই। একইভাবে আবার মুনাফাকে যদি আমরা অনুদান প্রান্ত অনুপাত দ্বারা ভাগ করি সেক্ষেত্রে আমরা নিরাপত্তা প্রান্ত টাকায় পাই। এখন মোট বিক্রয় টাকা থেকে যদি সমচ্ছেদ বিন্দু টাকা মাইনাস করি তাহলে নিরাপত্তা প্রান্ত টাকা হয়। একইভাবে যদি আমরা প্রকৃত বিক্রয় একক থেকে সমচ্ছেদ বিক্রয় একক মাইনাস করি, দেখো বিক্রয় একক থেকে সমচ্ছেদ একক মাইনাস করে দিলে আমাদের হবে কি, নিরাপত্তা প্রান্ত একক। ঠিক আছে, আর এই নিরাপত্তা প্রান্ত অনুপাতটা বের করার সূত্র হচ্ছে যে নিরাপত্তা প্রান্ত টাকা ডিভাইডেড বাই আমাদের অ্যাকচুয়াল সেলস টাকা। ঠিক আছে, আমি আবারও বলছি, দেখো যে আমাদের এখানে মার্জিন অফ সেফটি রেশিও এটা বের করার সূত্র হচ্ছে যে মার্জিন অফ সেফটি ডিভাইডেড বাই সেলস। অর্থাৎ নিরাপত্তা প্রান্তকে যদি আমরা সেলস দ্বারা ভাগ করে দেই তাহলে মার্জিন অফ সেফটি পেয়ে যাই। অ্যাকচুয়ালি মার্জিন অফ সেফটি রেশিও মানে এটা একটা হার। যদি তুমি 100 দ্বারা গুণ করো তাহলে এখানে একটা পার্সেন্টেজ পাবা। ঠিক আছে, যদি 100 দ্বারা গুণ না করো তাহলে এখানে একটা ফ্র্যাকশন পাবা। ওকে, তো যাই হোক আমরা এতক্ষণে যে নিরাপত্তা প্রান্ত এবং নিরাপত্তা প্রান্ত অনুপাত এবং পাশাপাশি আগের স্লাইডগুলোতে আমরা কিন্তু কি পেয়েছি, যে অনুদান প্রান্ত এবং অনুদান প্রান্ত অনুপাত নিয়ে আমরা কথাবার্তা বলেছি। তো শিক্ষার্থীরা এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো দেখে নাও, সেটা হচ্ছে আমরা এই অঙ্ক করার ক্ষেত্রে দুইটা রেশিও পাবো। একটা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও দেখতে পাবো, আর একটা হচ্ছে মার্জিন অফ সেফটি রেশিও। মনে রাখবে যে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও এবং মার্জিন অফ সেফটি রেশিও এই দুটি রেশিওই কিন্তু বিক্রয়ের উপর। এই দুটি রেশিও কার উপর, বিক্রয়ের উপর। অর্থাৎ এটা হচ্ছে দেখো সিএম ডিভাইডেড বাই সেলস, আর এটা হচ্ছে মার্জিন অফ সেফটি ডিভাইডেড বাই সেলস। অর্থাৎ দত্তাংশকে যদি তুমি বিক্রয় দ্বারা ভাগ করো তাহলে হবে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, আর নিরাপত্তা প্রান্তকে যদি তুমি সেলস দ্বারা ভাগ করো তাহলে হবে কি তোমার মার্জিন অফ সেফটি রেশিও। অ্যাকচুয়ালি এই দুইটা রেশিওই কিন্তু ডিপেন্ডস অন কে, সেলসের উপর। অর্থাৎ এটা বিক্রয়ের উপর ভিত্তি করেই কিন্তু এই দুটো রেশিও বের করা হয়। সো এই দুটো জিনিস তোমরা ভালো করে দেখবে, তাহলে আমরা আশা করি যে অঙ্কগুলো সবগুলো পেরে যাব। তো চলো শিক্ষার্থীরা আমরা সরাসরি আমাদের অঙ্কে চলে যাই। অনেকগুলো সমাধান আছে। অ্যাকচুয়ালি গতদিনে আমি এক ধরনের অঙ্ক করিয়েছি, আজকে আমি বেশ কয়েক ধরনের অঙ্ক করাবো। আবার আগামী ক্লাসে আমি কিন্তু ভিন্ন ভিন্ন আলাদা আলাদা টাইপের অঙ্ক করিয়ে দেবো, এবং অঙ্ক করানোর পাশাপাশি আমি একটা করে প্রত্যেকটা অঙ্কের জন্য কিন্তু একটা করে বাড়ির কাজ দেবো। ঠিক আছে, তোমরা এটা অবশ্যই মনে রাখবে। তো দেখো আজকে আমাদের প্রথম একটা অঙ্ক, এখানে একটু স্লাইডে দেখেন। হ্যাঁ, তো এখানে অঙ্কটাতে বলেছে যে একক প্রতি বিক্রয় মূল্য 200 টাকা, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 120 টাকা, স্থায়ী ব্যয় 8 লক্ষ টাকা এবং প্রকৃত বিক্রয় 12,000 একক। এখান থেকে খুব সহজে, যারা তোমরা আরো এক্সপার্ট আছো, কেননা এই চ্যাপ্টারটা আমরা ফিন্যান্সের 4র্থ অধ্যায় অর্থাৎ প্রথম বর্ষের ফিন্যান্স ব্যাংকিং ও বিমা এই মানে সাবজেক্টটার 4র্থ অধ্যায় আর্থিক বিশ্লেষণ চ্যাপ্টারে এটা আমরা করেছি। তোমরা নিশ্চয়ই এটা এতক্ষণে সমাধানই করে ফেলেছো। তো দেখো আমি একটু যদি সমাধান করে দেই, এখানে বলেছে যে একক প্রতি দত্তাংশ এবং এর শতকরা হার কত। তাহলে ক নাম্বারে আসো, যে একক প্রতি দত্তাংশ মানে কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। দেখো এটা ইউনিট, কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। এটা সূত্র হচ্ছে সেলস পার ইউনিট মাইনাস ভেরিয়েবল কস্ট পার ইউনিট। অর্থাৎ একক প্রতি বিক্রয় মূল্য থেকে একক প্রতি ভেরিয়েবল কস্ট বা আমাদের পরিবর্তনশীল ব্যয়টা মাইনাস করে দিলে আমাদের হয় কি, কন্ট্রিবিউশন মার্জিন বা দত্তাংশ, একক প্রতি দত্তাংশ হয়ে থাকে। ঠিক আছে, তো দেখো আমাদের এখানে অঙ্কে দেওয়া আছে একক প্রতি বিক্রয় মূল্য দেওয়া আছে 200 টাকা, আর আমাদের ভেরিয়েবল কস্ট প্রতি একক বা পরিবর্তনশীল ব্যয় প্রতি এককে দেওয়া আছে 120 টাকা। সো মাইনাস করে দিলে আমাদের কত হবে, 80 টাকা। সো আমাদের এখানে কন্ট্রিবিউশন মার্জিন প্রতি একক প্রতি দত্তাংশ হবে কত, আমাদের 80 টাকা। ঠিক আছে শিক্ষার্থীরা, এরপরে দেখো বলেছে যে এবং তার শতকরা হার, তার মানে এটা অ্যাকচুয়ালি হবে কি, কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, বা এটাকে বলবো আমরা দত্তাংশ অনুপাত। এটাকে যদি আমি বাংলায় লিখি তাহলে এইভাবে লিখবো, দত্তাংশ অনুপাত। ঠিক আছে, তো সেক্ষেত্রে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও এর ক্ষেত্রে সূত্রটা কি ছিল আমাদের, কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইডেড বাই সেলস।
ঠিক আছে। তো দেখো এখানে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন এখানে বের করেছি 80 টাকা ডিভাইডেড বাই আমাদের অঙ্কে দেখো একক প্রতি সেলস, এটা কিন্তু বের হয়েছে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন। সো একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিনকে একক প্রতি সেলস দ্বারা ভাগ করব, তাহলে একক প্রতি সেলস আমাদের কত 200 দিয়ে ভাগ করলেই দেখো এখানে যদি 100 দ্বারা গুণ করে দাও তাহলে হবে কত, একটা এটা শূন্য কেটে গেল, এটা ভাগ করলে এখানে হবে 40, সো এটা হবে 40%। সো আমাদের কন্ট্রিবিউশন মার্জিন রেশিও হবে কত এখানে 40%। এখন দেখো খ নাম্বারে বলেছে সমচ্ছেদ বিক্রয় এককে কত এবং এটার মুনাফা কত। ওকে, চলে যাই দেখো আমরা যদি সমচ্ছেদ বিন্দু আমরা কি এখানে এককে, তাহলে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটে বের করব, তাহলে সূত্রটা কি ছিল আমাদের, আমরা আগে জানি যে এফসি ডিভাইডেড বাই সিএম অর্থাৎ কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। তো সেক্ষেত্রে আমাদের অঙ্কে দেখো যে স্থায়ী ব্যয় দেওয়া আছে 8 লক্ষ টাকা ডিভাইডেড বাই ক নাম্বার থেকে আমরা একক প্রতি দত্তাংশ পেয়েছি, একক প্রতি দত্তাংশ এটা আমরা পেয়েছি কত 80 টাকা। সো এটা যদি আমরা কাটাকাটি করে দেই তাহলে হবে দেখো 10,000 একক। ঠিক আছে, এটা দ্বারা এটাকে ভাগ করে দিবা তাহলে এখানে 10,000 পাবা। ঠিক আছে, অর্থাৎ এই প্রতিষ্ঠানের 10,000 বিক্রয় করলে এদের কোনো লাভও হবে না আবার ক্ষতিও হবে না, অর্থাৎ 10,000 একক বিক্রি করলে এদের ক্ষতির টাকাটা বা খরচের টাকাটা এরা উঠিয়ে নিতে পারবে। এটি হলো আমাদের সমচ্ছেদ একক। ঠিক আছে, এখন মুনাফা নির্ধারণ করতে হবে। দেখো ভালো করে, মুনাফা আমরা বিভিন্ন সূত্রের মাধ্যমে করতে পারি। ঠিক আছে, যেমন আমি যদি মুনাফা নির্ণয় করতে চাই এটা করলেও কিন্তু হবে। দেখো ভালো করে যে নিরাপত্তা প্রান্ত গুণিতক কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট, এটা করলেও কিন্তু আমাদের মুনাফাটা বের হয়ে যাবে। কিভাবে দেখো, আমরা জানি যে নিরাপত্তা প্রান্ত এর সূত্রটা কি, যে প্রকৃত বিক্রয় মাইনাস ব্রেক ইভেন বিক্রয়, এটা করলে কিন্তু আমাদের কি হয়, নিরাপত্তা প্রান্ত হয়। এটাকে যদি আমরা কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট দ্বারা গুণ করে দেই তাহলে কিন্তু আমাদের মুনাফাটা হয়ে যাবে। যেমন এখানে দেখো অ্যাকচুয়ালি এরা বিক্রয় করেছে আমাদের অঙ্কে দেওয়া আছে 12,000 একক মাইনাস আমাদের ব্রেক ইভেন বিক্রয় দেখো বের হয়েছে এখানে কত 10,000 একক ইনটু আমাদের কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট ক নাম্বারে পেয়েছিলাম আমরা 80 টাকা করে। তাহলে এখানে দেখো এখানে থাকে 2,000 একক গুণিতক 80 টাকা, তাহলে হবে কত 1,60,000 টাকা। এটা হচ্ছে আমাদের মুনাফা, এটা হচ্ছে শর্টকাট ওয়ে। তাহলে কি হলো যে নিরাপত্তা প্রান্ত কিন্তু প্রান্ত একক, আমরা এই নিরাপত্তা প্রান্ত একককে যদি আমরা কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট দ্বারা গুণ করে দেই তাহলে আমরা মুনাফাটা পেয়ে যাই। এটি একটি পদ্ধতি, এই পদ্ধতিতে তোমরা করতে পারো। এখানে আমাদের অ্যান্সার হচ্ছে 1,60,000। আর যদি তুমি ওই যে একটা শর্ট বা টেবিল আকারে করতে চাও তাহলে কিভাবে করবে দেখো, আমরা জানি যে বিক্রয় আমাদের এখানে কত হাজার একক, দেখো এখানে বিক্রয় হচ্ছে 12,000 একক গুণিতক কত করে বিক্রয় 200 টাকা করে, তাহলে আমাদের টোটাল বিক্রয় হবে কত 24 লক্ষ। আমরা জানি এখান থেকে যদি পরিবর্তনশীল ব্যয়টা মাইনাস করি, পরিবর্তনশীল ব্যয়, কেননা এই ব্যয়টা আমরা জানি যে উৎপাদন বা বিক্রয়ের লেভেল চেঞ্জের সাথে সাথে এই ব্যয়টাও পরিবর্তন হয়ে যায়। তাহলে আমরা এখানে বিক্রয় করেছি কত 12,000 গুণিতক আমাদের এখানে কত করে আছে 120 টাকা, তাহলে এটা করলে মানে গুণ করে দিলে 1,14,40,000 টাকা হবে। তো এই যে বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয়টা মাইনাস করলে আমাদের হয় কি দত্তাংশ, এটা মাইনাস করে দাও তাহলে দেখো হবে সম্ভবত 9,60,000 টাকা। এখান থেকে আমরা যদি স্থায়ী ব্যয় বা এটাকে বলা হয় এফসি, এটা যদি মাইনাস করে দিই আমাদের স্থায়ী ব্যয় অঙ্কে ছিল দেখো কত 8 লক্ষ টাকা, তাহলে কিন্তু আমাদের মুনাফা কত হয় 1,60,000 টাকা হয়। সো তোমরা এই মুনাফাটা দেখো যে দুইভাবে তোমরা বের করতে পারো, একটা নিরাপত্তা প্রান্তকে কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট দ্বারা গুণ করলেও পারো, তাও আমাদের মুনাফাটা বের হয়ে যাবে। আবার তুমি যদি মনে করো যে স্যার আমি ডিটেইলসে করব, তখন একটা সুন্দর করে ঘর বা এইভাবে করলে হবে যে বিক্রয় আমরা 12,000 একক বিক্রি করেছি, প্রতি এককের দাম 200 টাকা, তাহলে মোট বিক্রয় হয় 24 লাখ টাকা। সেখান থেকে পরিবর্তনশীল ব্যয় 12,000 এককের জন্য 120 টাকা করে, তাহলে হবে 14,40,000 টাকা। এটা যদি মাইনাস করে দিই বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় তাহলে হয় কি দত্তাংশ হয় কত আমাদের 9,60,000। সেখান থেকে যদি স্থায়ী ব্যয়টা আমরা মাইনাস করে দেই তাহলে পাই আমরা কি মুনাফা। সো তোমরা যেই পদ্ধতিতে তোমাদের সুবিধা হবে সেই পদ্ধতিতে কিন্তু অঙ্কটা সমাধান করতে পারো। ওকে, গ নাম্বারে চলে আসি। দেখো তো গ নাম্বারে এখানে বলেছে যে বিক্রয় মূল্য যদি 10% কমানো হয় আর বিক্রয়ের পরিমাণ যদি 20,000 একক হয়
তাহলে সমচ্ছেদ বিক্রয় কত এবং মুনাফা কত। ঠিক আছে, তো আমরা এই গ নাম্বার যখন সমাধান করব, এখানে কিন্তু বলেছে যে বিক্রয়ের পরিমাণ বা বিক্রয় মূল্য 10% কমিয়ে দিতে হবে। তাহলে নতুন একটা বিক্রয় মূল্য পাবো, নতুন বিক্রয় মূল্য পাবো। তাহলে নতুন বিক্রয় মূল্য কত হবে? দেখো, আগেরটার দাম ছিল 200 টাকা মাইনাস, এখন 200 টাকার কত পার্সেন্ট কমবে? 10%। তাহলে 200 এর 10%। সো এখানে হবে কত? দেখো 200 মাইনাস কত, এটা 20, তাহলে 180 টাকা। সো নতুন আমাদের বিক্রয় মূল্য হলো কত? 180 টাকা। আর কি কোনো কিছু বাড়াইতে বা কমাইতে বলেছে? আর কিছুই বাড়াতে বা কমাতে বলেনি। তার মানে আমাদের বিক্রয়টা হবে 180 টাকা, কিন্তু ভেরিয়েবল কস্ট বা পরিবর্তনশীল ব্যয়টা আগের মতোই থাকবে 120 টাকা করে, আর স্থায়ী ব্যয়টাও থাকবে 8 লক্ষ। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি করব? ব্রেক ইভেন পয়েন্ট নির্ধারণ করব। তো ব্রেক ইভেন পয়েন্ট নির্ধারণ করতে গেলে আমরা জানি যে এখানে একটা কন্ট্রিবিউশন মার্জিন লাগবে বা দত্তাংশ লাগবে। তাহলে আমরা জানি যে দত্তাংশ সমান সমান কি? বিক্রয় মূল্য কত? 180 টাকা মাইনাস, এটা কিন্তু নতুন বিক্রয় মূল্য, মাইনাস পরিবর্তনশীল ব্যয় কত? 120 টাকা। সো এখানে কত হবে আমাদের? 60 টাকা। এটি হলো আমাদের দত্তাংশ। এখন এখান থেকে যদি আমি ব্রেক ইভেন পয়েন্টটা নির্ধারণ করি, তাহলে কি হবে? দেখো, ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট যদি নির্ধারণ করে দেই, তাহলে কি হবে? যে এফসি আমাদের কত ছিল? 8 লক্ষ, ডিভাইডেড বাই আমাদের এখানে কন্ট্রিবিউশন মার্জিন কত হয়েছে একক প্রতি? 60 টাকা। সো এটাকে যদি 60 দিয়ে ভাগ করে দাও, তাহলে দেখো আমরা কিন্তু একটা অ্যান্সার পেয়ে যাব। সো এটার অ্যান্সার হবে দেখো 13,333 একক, অর্থাৎ 13,333 একক বিক্রি করলে আমাদের লাভ বা ক্ষতি কিছুই হবে না। এটা কিন্তু এককে বের করেছি। যদি এটা টাকায় বের করতে বলতো, ব্রেক ইভেন পয়েন্ট টাকায় যদি বের করতে বলতো, তাহলে কি করতাম? দেখো, এই 13,333-কে আমরা নতুন বিক্রয় মূল্য 180 টাকা দ্বারা গুণ করে দিলেই আমরা ব্রেক ইভেন পয়েন্ট টাকায় পেয়ে যেতাম। শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা এখানে বুঝতে পেরেছো। আমাদের দেখো এই অঙ্কটার আরেকটি পার্ট ছিল, সেটি হলো যে 20,000 একক বিক্রি করলে আমাদের মুনাফাটা কত হবে। আমরা খুব সহজে এখান থেকে কিন্তু নির্ধারণ করে ফেলতে পারবো। দেখো যে মুনাফাটা কত হবে। এখান থেকে মুনাফা হবে, আমরা শিখেছিলাম যে নিরাপত্তা প্রান্তকে যদি আমরা কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট দ্বারা গুণ করে দেই, তাহলে কিন্তু আমাদের কি হয়? দেখো, মার্জিন অফ সেফটিকে যদি কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট দ্বারা আমরা গুণ করে দেই, তাহলে কিন্তু হয়ে যায় আমাদের কি? মুনাফা। তো মার্জিন অফ সেফটি এটা নির্ণয় করতে হয় কি করে? যে সেলস থেকে যদি আমরা ব্রেক ইভেন পয়েন্টটা মাইনাস করে দেই, তাহলে কিন্তু আমরা মার্জিন অফ সেফটি পাই। সেখান থেকে কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট দেখো আমরা এই অঙ্কে পেয়েছিলাম কত? 60 টাকা। এটা এখানে কত? 60। তাহলে এখানে দেখো আমরা বিক্রি করেছি কত? 20,000 একক, মাইনাস আমার ব্রেক ইভেন পয়েন্ট কত? 13,333। এটা যদি মাইনাস করে এটাকে যদি 60 দ্বারা গুণ করে দাও, তাহলে আমরা মুনাফাটা পেয়ে যাব। অর্থাৎ এখানে হবে 6,667 গুণিতক 60। তাহলে কিন্তু আমরা এখানে একটা পেয়ে যাব কত? দেখো, ক্যালকুলেশন করলে পাবে 4,20,000 টাকা। এভাবে কিন্তু আমরা মুনাফাটা বের করতে পারি। আবার তুমি যদি মনে করো যে স্টেটমেন্ট আকারে করবে, তাহলে আগের অঙ্কের মতোই প্রথমে লিখবা বিক্রয় 20,000 গুণিতক 180 মাইনাস পরিবর্তনশীল ব্যয় সমান সমান হবে দত্তাংশ, সেখান থেকে স্থায়ী ব্যয় আবার 8 লক্ষ মাইনাস করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত মুনাফা বা আমাদের মুনাফা যেটা চেয়েছে সেটা কিন্তু আমরা পেয়ে যাব। তো শিক্ষার্থীরা মনে রাখবে এই অঙ্কটার মূল ফোকাস হচ্ছে এটার মূল ফোকাসটা যেটা আমি মানে এখানে বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে যে যদি তোমার অঙ্কে কোনো পার্সেন্টেজ পরিবর্তন করতে বলে, তাহলে তোমাকে সেইভাবে পরিবর্তন করে বাড়িয়ে বা কমিয়ে তোমাকে অঙ্কটা সমাধান করতে হবে। অর্থাৎ অ্যাজ পার ইনস্ট্রাকশন অফ দ্য কোশ্চেনে যেভাবে চেয়েছে তোমাকে সেইভাবে হারটা কমিয়ে বা বাড়িয়ে তোমাকে অঙ্কটা সমাধান করতে হবে। এই ধরনের অঙ্ক কিন্তু আমাদের পরীক্ষাতে আসে, যে পরিবর্তনশীল ব্যয় বাড়িয়ে কিংবা স্থায়ী ব্যয় বাড়িয়ে বা কমিয়ে কিংবা সেলস বাড়িয়ে বা কমিয়ে আমাদের নতুন করে ব্রেক ইভেন পয়েন্ট নির্ধারণ করা লাগতে পারে। তো শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা 1 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো। আমরা 2 নম্বর অঙ্কে চলে যাই। দেখো, তো এখানে বলেছে, দেখো 2 নম্বর অঙ্কটাতে রাজশাহী পর্যটন মোটেল বাইরে থেকে আগত অতিথিদের আপ্যায়ন করে থাকে। তারা রাত্রি যাপন ও সকালের খাবার সহ প্রতি পর্যটক 500 টাকা করে চার্জ নেই। ব্যবস্থাপক মনে করছে খাবার, পরিচ্ছন্নতা এবং অন্যান্য উপযোগের প্রান্তিক ব্যয় 300 টাকা আর বছরে স্থায়ী ব্যয় 80,000 টাকা। অঙ্কটা কিন্তু সহজ, নিচে যা যা চেয়েছে খুবই সহজ, কিন্তু একটা জিনিস মনে রাখবে যে আমরা এতক্ষণ অঙ্ক করছিলাম একটা ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান,
কিন্তু প্রতিষ্ঠানটি যদি সেবাধর্মী প্রতিষ্ঠান হয়, যেমন এটা এখানে একটি আমি পর্যটন মোটেল বা হোটেলের একটা এখানে তথ্য দিয়েছি, তাহলে নিশ্চয়ই এরা কোনো পণ্য বিক্রি করবে না। তাহলে এদের আয়ের বা ইনকামের বা রেভিনিউয়ের মেন সোর্স কোনটা? ওই যে দেখো লেখা আছে যে তারা রাত্রি যাপন ও সকালের খাবার সহ প্রতি পর্যটক 500 টাকা করে চার্জ নেই। এই যে চার্জ নেয় বা যেই ভাড়া পায়, সেই ভাড়াটাই কিন্তু এদের ইনকামের মেইন সোর্স। ওকে, এরপর দেখো বলেছে যে পরিবর্তনশীল ব্যয়। এখানে এখানে কোথায় পরিবর্তনশীল ব্যয়? আমি বলেছিলাম আগে যে পরিবর্তনশীল ব্যয়ের আরেকটি নাম হলো প্রান্তিক ব্যয়। সে প্রান্তিক ব্যয় দেখো আমাদের এখানে দেওয়া আছে 300 টাকা, আর স্থায়ী ব্যয় আমাদের দেওয়া আছে। এখন ক নাম্বারে চেয়েছে দেখো মুনাফার পরিমাণ অনুপাত কত। খুবই সহজ, এই মুনাফার পরিমাণ অনুপাতের আরেকটা নাম হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, কিংবা এটাকে বলা হয় আমাদের প্রফিট ভলিউম রেশিও, কিংবা এটাকে বলা হয় দত্তাংশ অনুপাত। কিভাবে দেখো, আমরা এখানে কিন্তু সুন্দর করে লিখে দিয়েছিলাম এই যে প্রফিট ভলিউম রেশিও, প্রফিট ভলিউম রেশিও। ওকে, সো প্রফিট ভলিউম রেশিওর আরেকটা নাম হচ্ছে আমাদের এই মুনাফার পরিমাণ, ওইটার বাংলা হচ্ছে মুনাফার পরিমাণ অনুপাত। ঠিক আছে, তো দেখো আমাদের ক নাম্বার বের করার সময় আমাদের সূত্রটা হচ্ছে কি হচ্ছে, মুনাফা পরিমাণ অনুপাত সমান, এটা সূত্র আমরা জানি কি, যে দত্তাংশ ডিভাইডেড বাই কি আমরা জানি, বিক্রয়। তাহলে এখন আসো এই দত্তাংশ কিভাবে আমরা নির্ধারণ করব? আমরা সেলস থেকে যদি পরিবর্তনশীল ব্যয়টা মাইনাস করে দেই তাহলে আমরা দত্তাংশ পাবো। দেখো এখানে সেলস, এদের সেলস অ্যাকচুয়ালি ওই যে সিট ভাড়া দিয়ে যায় সেটা 500 মাইনাস এদের প্রান্তিক ব্যয় কত 300, তাহলে কিন্তু আমরা দত্তাংশ পেয়ে গেলাম। এখন বিক্রয় দেখো আমাদের দেওয়া আছে এখানে 500 টাকা, এটা তো দেওয়াই আছে আগে থেকে। তাহলে এখানে কত হবে, 200 ভাগ 500 ইন্টু 100 যদি করো তাহলে আমরা অবশ্যই এখানে অনুপাতটা পেয়ে যাব কত, এ শূন্য এটা 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 কেটে দিলে হবে 40%। ওকে, সো এখানে এদের মুনাফা পরিমাণ অনুপাত কত হবে, 40%। এখন এখানে বলেছে এরা যে এই সেবা আয়ের সমচ্ছেদ বিন্দু এককে কত, টাকায় কত, এটা নিশ্চয়ই তোমরা পেরে যাবে। ঠিক আছে, কিন্তু নিচেরটা দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট, যে প্রমাণ করো সমচ্ছেদ বিন্দুতে মুনাফা শূন্য। অর্থাৎ এর মানে যে তোমাকে সুন্দর করে ক্যালকুলেশন করে বুঝিয়ে দিতে হবে যে অ্যাকচুয়ালি সমচ্ছেদ বিন্দুতে একটি প্রতিষ্ঠানের কোনো লাভও হয় না, ক্ষতিও হয় না, মানে প্রফিট হয় কত, শূন্য হয়। এটা কিভাবে তুমি করবে? ঠিক আছে, তো দেখো আমি খ নাম্বার যদি করি সমাধান, তাহলে খ নাম্বারের সমাধানটা এরকম হয়। খ নাম্বারে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটে চেয়েছে, টাকায় চেয়েছে। তাহলে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটে করার সূত্র হচ্ছে ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। তাহলে এখানে দেখো আমাদের ফিক্সড কস্ট আছে কত, 80,000 টাকা, ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট আমরা এখানে পেয়েছিলাম, দত্তাংশ পেয়েছিলাম কত, 200 টাকা। অথবা এখানে তুমি একটু ক্যালকুলেশন করে নিবা, দেখো 500 সেলস মাইনাস 300 পরিবর্তনশীল ব্যয় সমান সমান 200 টাকা হচ্ছে দত্তাংশ। এইভাবে তুমি ক্যালকুলেশন করে এখানে একটু দেখিয়ে দিবা। তাহলে এখন দেখো এটা 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 কেটে দিলে আমাদের কত, 400 একক। অর্থাৎ এই প্রতিষ্ঠান রাজশাহী পর্যটন মোটেল 400 জন লোকের কাছে যদি এরা সেবাটা প্রদান করে তাহলে এদের লাভও হবে না, তা আবার কোনো ক্ষতিও হবে না। তাহলে এদের ব্রেক ইভেন পয়েন্ট টাকা কত হবে? ব্রেক ইভেন পয়েন্ট টাকা হবে দেখো এই 400 জন মানুষ গুণিতক প্রতিটা সার্ভিস চার্জ কত, আমাদের 500 টাকা। সো এদের মোট হবে কত, দেখো 2 লক্ষ টাকা, 4 5 20, তারপরে হচ্ছে 4টা শূন্য, 1 2 3 4, এই মোট 2 লক্ষ টাকা। সো এদের ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে 400 একক, আর এদের ব্রেক ইভেন পয়েন্ট টাকা হচ্ছে 2 লক্ষ টাকা। অর্থাৎ 400 জন লোককে যদি এরা সেবা প্রদান করে তাহলে এদের যেমন ব্রেক ইভেন হয়ে যাবে, সমচ্ছেদ হয়ে যাবে, আবার যদি 2 লক্ষ টাকার সেবা প্রদান করতে পারে তাও এদের কি হবে, ব্রেক ইভেন পয়েন্ট হয়ে যাবে। এখন গ নাম্বারটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে অ্যাকচুয়ালি কি মুনাফা শূন্য হয়, এটা আমরা এখন এখানে দেখে নেব। তো দেখো এটা প্রমাণ করার সময় আমরা ওই আগের সূত্র অনুযায়ী খেয়াল করো, এখানে যে আমরা জানি বিক্রয় করেছে এখানে কত, দেখো তো এরা ভালো করে এখানে বিক্রয় করেছে কত, আমাদের ইউনিট এই যে ব্রেক ইভেন পয়েন্ট কত, 400 একক। ঠিক আছে, তাহলে দেখো এই 400 ইন্টু কত করে বিক্রি করবে, 500 টাকা করে, তাহলে এদের এখানে কত টাকা হবে, 2 লক্ষ। ঠিক আছে, মাইনাস এখান থেকে পরিবর্তনশীল ব্যয়টা কি করতে হয়, মাইনাস করতে হয়। তাহলে দেখো আমাদের ব্রেক ইভেন পয়েন্ট কত, 400 একক, গুণিতক আমাদের পরিবর্তনশীল ব্যয় কত টাকা করে, আমাদের পরিবর্তনশীল ব্যয় এই যে 300 টাকা করে। তাহলে এটা 300 দ্বারা গুণ করলে কত হবে,
1,20,000 টাকা। তাহলে আমাদের দত্তাংশ কত হলো? দত্তাংশ হলো দেখো 80,000 টাকা, বিয়োগ এখান থেকে কি স্থায়ী ব্যয়। স্থায়ী ব্যয় কত আমাদের অঙ্কে দেওয়া আছে দেখো 80,000, মাইনাস করলে প্রফিট 0। তাহলে কি সমচ্ছেদ বিন্দুতে আমাদের মুনাফাটা 0 হয়েছে? এই যে এখানে মুনাফাটা আমার 0 হয়ে গেছে। সো এই স্টেটমেন্টটা অ্যাকচুয়ালি ট্রু, যে সমচ্ছেদ বিন্দুতে মুনাফাটা হয় কত? 0। ঠিক আছে, যেমন এখানে বিক্রয়, আমরা সমচ্ছেদ বিন্দু আমাদের 400 একক গুণিতক 500 টাকা করে, তাহলে হয় 2 লক্ষ টাকা। এখান থেকে পরিবর্তনশীল ব্যয় 400 এককেরই তো আমরা সমচ্ছেদ বিন্দু করছি, ইন্টু আমাদের 300 টাকা করে, তাহলে 1,20,000 টাকা আমাদের পরিবর্তনশীল ব্যয়। মাইনাস করে দিলে দত্তাংশ হয় 80,000 টাকা, সেখান থেকে স্থায়ী ব্যয়টা মাইনাস করলে 80,000 টাকা মাইনাস করে দিলে আমাদের অ্যাকচুয়ালি প্রফিট হয় কত? এখানে 0 টাকা, অর্থাৎ সমচ্ছেদ বিন্দু। এর মাধ্যমেই আমরা বলতে পারি যে সমচ্ছেদ বিন্দুতে সবসময় প্রফিটটা কত হয়? 0 হয়। আশা করি তোমরা এই দুটি অঙ্কই সমাধান করতে পেরেছো। এরপরে আমরা 3 নম্বর অঙ্কে চলে যাব। দেখো স্লাইডে দেখো 3 নম্বর অঙ্কে বলেছে দেখো যে এখানে শ্রাবণী লিমিটেড বা শ্রাবণী লিমিটেডের কিছু তথ্য দেওয়া আছে। এদের একক প্রতি বিক্রয় মূল্য দেওয়া আছে 100 টাকা করে, আর এদের এখানে দেখো মোট বিক্রয় মূল্য দেওয়া আছে 10 লক্ষ টাকা, এবং পাশাপাশি এদের বিক্রিত পণ্যের ব্যয়ে 100% পরিবর্তনশীল 1,50,000 টাকা, এবং বিক্রয় খরচ আছে 25% পরিবর্তনশীল 80,000 টাকা, আর প্রশাসনিক খরচ আছে 50% পরিবর্তনশীল। এটা এক ধরনের ব্রেক ইভেন পয়েন্টের অঙ্ক। তো এখানে দেখো আগের অঙ্কগুলো থেকে এই অঙ্কটার ডিফারেন্সটা হচ্ছে যে এখানে এদের আলাদাভাবে কোনো পরিবর্তনশীল ব্যয় দেওয়া নেই, শুধু পার্সেন্টেজ আকারে বলা আছে যে এই ব্যয়টা হচ্ছে পরিবর্তনশীল একটা পার্সেন্টেজ আকারে। ঠিক আছে, তো আবার এখানে বলেছে দেখো এখানে কিন্তু কত একক বিক্রি করেছে সেটাও কিন্তু বলা নাই। ঠিক আছে, এর মাধ্যমে আমরা ক খ গ করে ফেলবো। দেখো একক প্রতি দত্তাংশ এখানে আছে, এখানে বের করতে হবে। সমচ্ছেদ বিন্দু একক এবং টাকায় বের করতে হবে, আবার নিরাপত্তা প্রান্ত এবং এর অনুপাতটা আমাদের বের করে দিতে হবে। তো শিক্ষার্থীরা দেখো এই অঙ্কটার সমাধান করতে গেলে আমাকে বেশ কিছু কাজ করে নিতে হবে, কেননা একক প্রতি দত্তাংশ সূত্র হচ্ছে একক প্রতি বিক্রয় মূল্য থেকে একক প্রতি পরিবর্তনশীল ব্যয়টা মাইনাস করতে হবে। কিন্তু অঙ্কে দেখো তো আমাদের এখানে কি কোনো একক প্রতি পরিবর্তনশীল ব্যয় দেওয়া আছে? দেওয়া নেই, বাট একটা পার্সেন্টেজ দেওয়া আছে। সো আমাকে সেই পরিবর্তনশীল ব্যয়টা নির্ধারণ করে নিতে হবে। আবার এখানে কিন্তু স্থায়ী ব্যয়টাও দেওয়া নেই, সো স্থায়ী ব্যয়টাও কিন্তু আমাকে নির্ধারণ করে নিতে হবে। তাহলে আমরা সরাসরি দেখো অঙ্কে কাজে চলে যাব, কিছু কাজ করে নিতে হবে। কাজ 1 হচ্ছে আমাকে বিক্রয় একক নির্ধারণ করতে হবে। তাহলে বিক্রয় একক কিভাবে পাবো? দেখো আমি মোট বিক্রি করেছি 10 লক্ষ, আর প্রতি একক বিক্রি করেছি 100 টাকা দিয়ে, তাহলে নিশ্চয়ই আমরা বিক্রয় এককটা পেয়ে যাবো। এখানে এই 10 লক্ষকে 100 দিয়ে ভাগ করো, তাহলে 1 2 করলে আমাদের এখানে হবে কত? 10,000 একক। অর্থাৎ এই প্রতিষ্ঠানটি 10,000 একক পণ্য 100 টাকা করে বিক্রয় করে মোট বিক্রি হয়েছে কত? 10 লক্ষ টাকা। এখন কাজ এটা 1। এখন কাজ 2-এ গিয়ে আমরা দেখো কি করব, যে পরিবর্তনশীল ব্যয় নির্ধারণ করব। পরিবর্তনশীল ব্যয় নির্ণয় এখন কিভাবে নির্ধারণ করব? অ্যাজ পার ইনস্ট্রাকশন। কিভাবে বলেছে দেখো, বলেছে বিক্রিত পণ্যের ব্যয় কি আমাদের কত টাকা? 1,50,000 টাকা গুণিতক এর কত পার্সেন্ট পরিবর্তনশীল? 100% পরিবর্তনশীল। তার মানে টোটাল টাকাটা এদের পরিবর্তনশীল। ঠিক আছে, আমি আগে একটু বলে নিই যে ব্রেক ইভেন পয়েন্ট নির্ণয় করার সময় আমরা বলেছিলাম যে 2 ধরনের ব্যয় থাকে এখানে, স্পেশালি একটা হলো স্থায়ী ব্যয় আর অন্যটি হলো পরিবর্তনশীল ব্যয়। ঠিক আছে, মেইনলি 2 টাইপস, একটা স্থায়ী ব্যয় আর একটি পরিবর্তনশীল ব্যয়। তাহলে দেখো যে এই ব্যয়ের 100% যদি পরিবর্তনশীল ব্যয় হয়, তার মানে কি এটার আর কোনো ব্যয় স্থায়ী নাই, অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয়ের 100% ব্যয়টাই হচ্ছে পরিবর্তনশীল, সেটা আমরা পরিবর্তনশীল ব্যয় ধরে নিলাম। এরপরে দেখো বলেছে বিক্রয় খরচ। বিক্রয় খরচ দেখো আমাদের মোট কত টাকা আছে? 80,000 টাকা আছে। এর কত পার্সেন্ট পরিবর্তনশীল? 25% পরিবর্তনশীল। তাহলে তোমরা একটু বলো তো, তাহলে এটা স্থায়ী কতটুকু? এটার স্থায়ী 75%। কেননা 100% যদি আমার টোটাল ব্যয় হয়, তাহলে সেই 100%-এর মধ্যে যদি আমার 25% পরিবর্তনশীল হয়, তাহলে বাকি 75% কি? অবশ্যই স্থায়ী। কেননা আমরা জানি যে ব্রেক ইভেন পয়েন্টের ক্ষেত্রে ব্যয়গুলোকে কেবল 2টি ভাগে ভাগ করা হয়, একটি অংশ পরিবর্তনশীল আর একটি অংশ স্থায়ী। তাহলে 25% যদি পরিবর্তনশীল হয়, তাহলে বাকি 75% কি আমাদের স্থায়ী। এটা কিন্তু আমাদের ধরে নিতে হবে। সো এখানে 80,000 টাকার 25% হবে, দেখো কত আমাদের? 20,000 টাকা হবে।
আর আরেকটা আছে দেখো প্রশাসনিক খরচ। প্রশাসনিক খরচ আছে দেখো আমাদের কত এখানে 1,20,000 টাকা ইন্টু এটার কি বলেছে 50% পরিবর্তনশীল, তাহলে স্থায়ী কত, বাকি 50% পরিবর্তনশীল। ওকে, তাহলে এটা হবে কত 60,000। এটা যদি সবগুলো যোগ করো তাহলে আমাদের টোটাল 2,30,000 টাকা হবে এটার মোট পরিবর্তনশীল ব্যয়। মোট পরিবর্তনশীল ব্যয় হবে কত আমাদের 2,30,000। এখন এখানে যদি আমি একক প্রতি বের করি, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় কত হবে দেখো 2,30,000 মোট ডিভাইডেড বাই কত হাজার একক আমরা বিক্রি করেছি, এখানে কিন্তু একক নির্ধারণ করেছি দেখো 10,000। সো এটাকে যদি 10,000 দিয়ে ভাগ করে দাও তাহলে 23 টাকা পার ইউনিট হবে, অর্থাৎ এই প্রতিষ্ঠানের প্রতি একক পরিবর্তনশীল ব্যয় হলো 23 টাকা। আর আমরা এখানে পরিবর্তনশীল ব্যয়টা কিভাবে নির্ধারণ করলাম, যেভাবে বলেছিল সেভাবে আমরা সবগুলো বিক্রিত পণ্যের ব্যয়ের 100% পরিবর্তনশীল, আবার বিক্রয় খরচের 25% পরিবর্তনশীল, আবার প্রশাসনিক খরচের হচ্ছে আমাদের এখানে কত 50% পরিবর্তনশীল, সবগুলো যোগ করে নিলাম। তাহলে আমাদের মোট পরিবর্তনশীল ব্যয় হলো 2,30,000 টাকা। আর 2,30,000কে আমরা যদি মোট কত হাজার পণ্য এরা বিক্রি করেছে 10,000 একক পণ্য, সেটা দিয়ে ভাগ করে দিলে আমরা একক প্রতি পরিবর্তনশীল ব্যয় এখানে বের করে নিলাম কত 23 টাকা। এখন আমরা কাজ 3-এ চলে যাব, একটু নিচে ধরেন। কাজ 3-এ কি বলেছে, স্থায়ী ব্যয় নির্ণয়। স্থায়ী ব্যয় নির্ণয়। এখন স্থায়ী ব্যয় কিভাবে নির্ধারণ করব, দেখো আমাদের অঙ্কে চলে যায়। আমরা দেখো বলেছে যে বিক্রয় মূল্য 100 টাকা, বিক্রয়ের পরিমাণ 10 লক্ষ টাকা, বিক্রিত পণ্যের ব্যয় 100% পরিবর্তনশীল, তার মানে এর মধ্যে কোনো কি নেই, স্থায়ী নেই, কিন্তু বিক্রয় খরচ আছে। দেখো এখানে আছে কি বিক্রয় খরচ, তাহলে কত টাকা বিক্রয় খরচ 80,000 টাকা। এই 80,000-এর কত পার্সেন্ট তাহলে স্থায়ী, দেখো 25% পরিবর্তনশীল, তাহলে তোমাকে ধরে নিতে হবে 75% এটা স্থায়ী। সো 75% করে নাও, তাহলে দেখো হবে 60,000 টাকা। আবার আরেকটি খরচ আছে, সেটি হলো প্রশাসনিক খরচ। এই প্রশাসনিক খরচ কত 1,20,000 ইন্টু দেখো 50% যদি পরিবর্তনশীল হয় তাহলে বাকি 50% কি হবে, স্থায়ী। তাহলে এই 50%টা হবে কি আমাদের স্থায়ী। তাহলে এখন এটা করলে কত হবে, এটাও 60,000 হবে। সো আমাদের টোটাল স্থায়ী ব্যয় হবে কত 1,20,000 টাকা। এটা আমরা স্থায়ী ব্যয়টা নির্ধারণ করে নিলাম। এখন আমরা সোজাসুজি অঙ্কের সমাধানে চলে যাব। নিশ্চয় অঙ্কটা আমরা খুব দ্রুত সময়ে করে ফেলবো। দেখো 1 নম্বরে বলেছে ক একক প্রতি দত্তাংশ সমান, দেখো আমাদের সেলস পার ইউনিট কত দেওয়া আছে 100 টাকা, মাইনাস আমরা ভেরিয়েবল কস্ট পার ইউনিট কত পরিবর্তনশীল ব্যয় পেয়েছি কত 23 টাকা। সো আমাদের দত্তাংশ কত একক প্রতি 77 টাকা। ঠিক আছে, এরপরে দেখো খ নাম্বার কি চেয়েছে, যে ব্রেক ইভেন পয়েন্ট একক এবং টাকায়। তাহলে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট যদি বের করি তাহলে সূত্রটা হচ্ছে এফসি ভাগ কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। ওকে, তাহলে দেখো এখানে আমরা এফসি আমাদের অঙ্কে দেওয়া আছে না, আমরা এখানে বের করে নিয়েছি। যে দেখো 1,20,000 আমার অঙ্কে পার্সেন্টেজ দেওয়া ছিল, এখানে আমরা টোটাল বের করে নিয়েছি। টোটাল এফসি কত 1,20,000, 1,20,000 ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট কত, এখানে দেখো কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট 77 টাকা দিয়ে ভাগ করে দিলেই আমাদের কি হয়ে যাবে, আমরা কিন্তু এখান থেকে একটা একক পেয়ে যাব। দেখো 1,558 একক, এটা কিন্তু বের হবে, একটু ক্যালকুলেশন করে তোমরা দেখতে পাবে। এরপরে দেখো যদি আমরা ব্রেক ইভেন পয়েন্ট টাকায় বের করি তাহলে কি হবে, দেখো এই 1,558 একক গুণিতক কয় টাকা করে বিক্রি করেছি, আমরা 100 টাকা করে বিক্রি করেছি। সো আমাদের এখানে কত হবে 1,55,800 টাকা। সো ব্রেক ইভেন পয়েন্ট আমরা টাকায়ও নির্ধারণ করলাম, আবার এককেও নির্ধারণ করে ফেললাম। এখন শিক্ষার্থীরা দেখো গ নম্বরে কি বলেছে, গ নম্বরে বলেছে যে নিরাপত্তা প্রান্ত কত। তাহলে চলে যাও, আমরা জানি যে নিরাপত্তা প্রান্ত কিন্তু এখানে টাকায়ও বলেনি আবার এককেও বলেনি, আমরা দুটাই করে ফেলবো। দেখো আমরা জানি যে নিরাপত্তা প্রান্ত সমান সমান মোট বিক্রয় মাইনাস কি ব্রেক ইভেন পয়েন্ট। এখন কথা দেখো, যদি এখানে মোট বিক্রয় একক দাও তাহলে এখানে একক বের হবে, যদি এখানে টাকা দাও তাহলে এখানে টাকা বের হবে।
ঠিক আছে, তাহলে দেখো আমি মোট বিক্রয় এককে আমি আগে করব, তাহলে কত হাজার পণ্য এরা বিক্রি করেছে, 10,000 পণ্য এরা বিক্রি করেছে, মাইনাস আমার ব্রেক ইভেন পণ্য বা ব্রেক ইভেন পয়েন্ট এককে কত বের করেছি, এই যে 1558 করে দিলেই দেখো আমাদের এখানে এটা মাইনাস করে দিলে হবে কত, 8,442 একক, অর্থাৎ এদের নিরাপত্তা প্রান্তটা অনেক বড়, 8,442 একক এদের হচ্ছে নিরাপত্তা প্রান্ত। এখন যদি টাকায় চলে যাও তাহলে কি হবে, দেখো এটা কিন্তু একক বের করলাম, এখন যদি টাকায় বের করি নিরাপত্তা প্রান্ত টাকা যদি বের করি তাহলে কি হবে, মোট বিক্রয় আমাদের কত টাকা অঙ্কে দেওয়া ছিল 10 লাখ, মাইনাস আমরা দেখো এই যে ব্রেক ইভেন পয়েন্ট টাকা কত বের করেছি, 1,55,800, 1,55,800 মাইনাস করে দিলে আমরা পেয়ে যাব কত, 8,44,200 টাকা। সো আমরা এখান থেকে নিরাপত্তা প্রান্ত এককও বের করলাম, টাকাও বের করলাম। শিক্ষার্থীরা একটু খেয়াল করে দেখো যে যদি আমরা মোট বিক্রয় একক থেকে ব্রেক ইভেন একক মাইনাস করি তাহলে নিরাপত্তা প্রান্ত একক পাই, একইভাবে মোট বিক্রয় টাকা থেকে যদি আমরা এই ব্রেক ইভেন পয়েন্ট টাকাটা মাইনাস করি তাহলে আমরা নিরাপত্তা প্রান্ত টাকা পাই। ঠিক আছে, সো একক দিয়ে মাইনাস করলে আমরা একক পাবো, আর টাকা দিয়ে মাইনাস করলে আমরা কি পাবো, টাকা পাবো। এখন আমাদের আরেকটা জিনিস চেয়েছিল, সেটি হলো যে হচ্ছে নিরাপত্তা প্রান্ত অনুপাত কত। তাহলে দেখো নিরাপত্তা প্রান্ত অনুপাত সমান প্রান্ত অনুপাত সমান সমান কি, আমরা সূত্র ছিল নিরাপত্তা প্রান্ত, তুমি যদি এককে বের করো তাও হবে, যদি তুমি টাকা দিয়ে বের করো তাও হবে। আমি একক দিয়ে যদি করি তাহলে আমাদের নিরাপত্তা প্রান্ত ছিল কত, 8,442 একক, আর আমি মোট বিক্রি করেছি কত, 10,000 একক ইন্টু 100, তাহলে দেখো হবে আমাদের 84.42%। এটা হচ্ছে আমাদের নিরাপত্তা প্রান্ত অনুপাত। নিরাপত্তা প্রান্তকে আমরা বিক্রয় দিয়ে ভাগ করলাম, যদি এখানে টাকা দাও তাহলে ওপরে টাকা দিতে হবে, নিচেও বিক্রয়ের টাকা দিতে হবে, যদি একক দিয়ে করো তাও ওপরে একক দিয়ে, মানে অর্থাৎ নিরাপত্তা প্রান্তের একক দিতে হবে ওপরে, আর বিক্রয়ের একক দিতে হবে নিচে, যেটা করবে অ্যান্সার কিন্তু একই আসবে। তো শিক্ষার্থীরা আমরা দেখো এই অঙ্কটাতে যেটা আমরা হচ্ছে বোঝাতে চেয়েছি সেটি হলো যে সরাসরি যদি আমাদের পরিবর্তনশীল ব্যয় এবং স্থায়ী ব্যয় বের করে না দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমাদেরকে একটি ভালো মতো ফলো করে যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে সেভাবে আমাদেরকে আলাদা আলাদাভাবে পরিবর্তনশীল ব্যয় এবং আমাদের স্থায়ী ব্যয়টা নির্ধারণ করে নিতে হবে। ঠিক আছে, আমরা অর্থাৎ আমাদের হাতে একটু সময় আছে, আমরা আর একটা অঙ্ক দেখব। দেখো এই অঙ্কের সাথে আমি একটা বাড়ির কাজ রেখেছি 10.04, এটা তোমরা করবে, একই টাইপের অঙ্ক, একই টাইপের অঙ্ক। দেখো এখানে যে এখানে একক প্রতি বিক্রয় মূল্য 125 টাকা করে, এখানে বিক্রয়ের পরিমাণ একক দেওয়া আছে, টাকাও দেওয়া আছে, বিক্রিত পণ্যের ব্যয় 100% পরিবর্তনশীল, একই অঙ্ক। প্রশাসনিক খরচ কি আছে, এখানে 50% পরিবর্তনশীল, আগেরটাতেও তাই ছিল। বিক্রয় খরচ এখানে 36% পরিবর্তনশীল, আগে ছিল এটা 25% পরিবর্তনশীল। তো শিক্ষার্থীরা এটা এই অঙ্ক আগের মতোই, কোনো তেমন পার্থক্য নেই। তবে লাস্টে দেখো গ নাম্বারে বলেছে চিত্রের সাহায্যে নিরাপত্তা প্রান্ত দেখাতে হবে। যদি প্রথম ক্লাসের 27 তারিখের ক্লাসটা যদি তোমরা একটু দেখো যে ওখানে কিভাবে আমি দেখিয়েছি ব্রেক ইভেন পয়েন্টটা, তাহলে তোমরা নিশ্চয়ই গ নাম্বারটা সমাধান করতে পারবে। তো আমাদের হাতে আর কিছু সময় আছে, আমরা পরের আর একটা অঙ্কে চলে যাব। দেখো আমরা 4 নম্বর অঙ্কটাতে চলে যাই একটু। এখানে বলেছে দেখো স্বর্ণা ট্রেডার্সের তথ্য নিম্নরূপ, বিক্রয় প্রতি একক 28 টাকা, প্রত্যক্ষ মাল ব্যয় বা কাঁচা মাল ব্যয় প্রতি একক 9 টাকা, প্রত্যক্ষ মজুরি একক প্রতি 6 টাকা, কারখানা উপরিব্যয় 5 টাকা, স্থায়ী ব্যয় আছে 1,20,000 টাকা, প্রকৃত বিক্রয় আছে এখানে কত, 20,000 একক। ঠিক আছে, তো এখানেও কিন্তু আমাদের সরাসরি কিন্তু পরিবর্তনশীল ব্যয়টা দেওয়া নেই, কিন্তু আমাদের এই অঙ্কটা থেকে আমাদেরকে পরিবর্তনশীল ব্যয় আলাদাভাবে নির্ণয় করে নিতে হবে। আমি আগেই বলেছিলাম যে একটি পণ্য উৎপাদন করতে গিয়ে উৎপাদন খরচ পর্যন্ত ম্যাক্সিমাম খরচই পরিবর্তনশীল হয়। যেমন একটি পণ্য উৎপাদনের ক্ষেত্রে তার কাঁচামাল বাবদ যে খরচ, তার মজুরি এবং শ্রম বাবদ যে খরচ এবং অন্যান্য বিভিন্ন ধরনের কারখানা উপরিব্যয় বাবদ যে খরচগুলো, সেই খরচগুলো ম্যাক্সিমামই কি হয়, পরিবর্তনশীল হয়। ঠিক আছে, তো এখানে দেখো পরিবর্তনশীল ব্যয় সরাসরি দেওয়া নাই, একটু আলাদাভাবে দেওয়া আছে। যেমন প্রত্যক্ষ মাল, এটা একটি পরিবর্তনশীল ব্যয়, এটার সাথে আমরা প্রত্যক্ষ মজুরি এটা আমরা যোগ করব, কেননা এটাও আমাদের পরিবর্তনশীল, আর কারখানা উপরিব্যয় এটাও আমাদের কি একটা পরিবর্তনশীল। সো আমাদের এখানে পরিবর্তনশীল ব্যয় যদি আলাদা করে করি তাহলে কি হবে, প্রত্যক্ষ মাল যোগ প্রত্যক্ষ মজুরি যোগ কারখানা উপরিব্যয়, এই তিনটা যোগ করে দিলে আমরা একক প্রতি পরিবর্তনশীল ব্যয়টা নির্ধারণ করতে পারবো। দেখো এখানে আমি যদি একটু করে দেই, দেখো শিক্ষার্থীরা এখানে দেখো বলেছে যে একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, তাই না?
তাহলে একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, ভ্যারিয়েবল কস্ট, ভিসি, একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। তাহলে কি কি? একটা হচ্ছে প্রত্যক্ষ মাল, প্রত্যক্ষ মাল কত টাকা আমাদের এখানে? 9 টাকা। ওকে, তারপরে কি আছে? প্রত্যক্ষ মজুরি কত টাকা আছে? 6 টাকা। আর আরেকটা কি আছে আমাদের? কারখানা উপরিব্যয়, কারখানা উপরিব্যয়, উপরিব্যয় কত আমাদের? 5 টাকা। সো আমাদের একক প্রতি মোট কত হবে? 20 টাকা। একক প্রতি পরিবর্তনশীল ব্যয় হবে 20 টাকা। এখন এটা দিয়ে তুমি যদি চলে যাও খ নাম্বারে, তাহলে কি হবে? দেখো খ নাম্বারে গিয়ে বলেছে একক প্রতি দত্তাংশ কত। তাহলে আমরা জানি একক প্রতি দত্তাংশ সংক্ষেপে লেখা হয় কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। সূত্রটা কি? যে আমাদের বিক্রয় মূল্য 28 টাকা, একক প্রতি বিক্রয় মূল্য 28 টাকা, মাইনাস আমাদের একক প্রতি পরিবর্তনশীল ব্যয় এখানে আমরা বের করেছি কত? 20 টাকা। সো আমাদের এখানে কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট হবে কত? 8 টাকা। ঠিক আছে, এটা হবে কত? 8 টাকা। এখন সমচ্ছেদ বিক্রয় একক তোমরা নিশ্চয়ই এটা এখান থেকে বের করতে পারবে। দেখো ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট যদি বিক্রি করি তাহলে এখানে হবে কি? এফসি ডিভাইডেড বাই সিএম। তাহলে এফসি আমাদের এখানে কত দেওয়া আছে? দেখো 1,20,000 ডিভাইডেড বাই আমাদের কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট এখানে 8 টাকা করে পেয়েছি, 8 দিয়ে ভাগ করে দিব। তাহলে কত হাজার একক পাবো? 15,000 একক, সরি একক, 15,000 একক। আমাদের এখানে এই প্রতিষ্ঠানটির সমচ্ছেদ বিক্রয় হচ্ছে 15,000 একক। এখন গ নাম্বারে চলে যায়। দেখো গ নাম্বারে যদি যাই তাহলে এখানে দেখতে পাবো এখানে বলেছে নিরাপত্তা প্রান্ত। নিরাপত্তা প্রান্ত মানেই দেখো, নিরাপত্তা প্রান্ত মানেই আমরা মোট কত হাজার একক পণ্য বিক্রি করেছি। এখানে প্রকৃত বিক্রয় দেখো দেওয়া আছে 20,000, মাইনাস আমাদের এখানে সমচ্ছেদ বিন্দু কত হাজার একক বের হয়েছে? 15,000। সো এখানে আমাদের নিরাপত্তা প্রান্ত হবে কত? 5,000 একক। ঠিক আছে, এখন যদি মুনাফা বের করতে চাই তাহলে খুবই সহজ। দেখো এই 5,000 একককে যদি আমরা কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট দ্বারা গুণ করে দিই তাহলে কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট কত? এখানে যে 8 টাকা। তাহলে গুণ করে দিলে আমাদের হবে 40,000 টাকা মুনাফা। যদি তুমি এভাবে না করো, যদি তুমি মনে করো যে স্যার আমি স্টেটমেন্ট আকারে করব, তাহলে বিক্রয় দিবা 20,000 এককের জন্য, তারপর সেখান থেকে পরিবর্তনশীল ব্যয়টা মাইনাস করে দিবা, তারপরে সেখান থেকে কি করবা? হচ্ছে স্থায়ী ব্যয়টাও মাইনাস করে দিবা, তাহলে মুনাফা এইটাই তুমি পেয়ে যাবে। তবে শর্টকাট ওয়ে হচ্ছে যখন আমাদের হাতে নিরাপত্তা প্রান্ত দেওয়া থাকবে বা আমরা বের করতে পারবো, তখন ইজিলি আমরা এই নিরাপত্তা প্রান্তর একককে আমরা একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন দ্বারা গুণ করে দিলেই আমাদের কি হয়ে যাবে? মুনাফার পরিমাণটা বের হয়ে যাবে। তো শিক্ষার্থীরা দেখো আমাদের হাতে আর খুবই কম সময় রয়েছে। এই অঙ্কটারও একটা আমি হোমওয়ার্ক দিয়েছি এখানে, তোমরা একটু অবশ্যই বাসা থেকে করবা। 10.05 এটা দেখো, আগের অঙ্ক আর এই অঙ্ক একেবারে সেম, কোনো সমস্যা নেই। এখানে বলেছে যে বিক্রয় প্রতি একক 30, প্রত্যক্ষ মাল হচ্ছে 10 টাকা করে, একক প্রতি মজুরি 6 টাকা, তারপরে বলেছে কারখানা উপরিব্যয় একক প্রতি 5 টাকা। এখানেও আমাদের কি দেওয়া নেই? একক প্রতি পরিবর্তনশীল ব্যয়টা দেওয়া নেই। আমাকে আগের অঙ্কের মতো বা যে অঙ্ক করে দিলাম সেই অঙ্কটার মতো আমাকে বের করে নিতে হবে। করে তারপরে দেখো একক প্রতি দত্তাংশ পেয়ে যাবা। এর অনুপাত মানে কি? দত্তাংশ অনুপাত বের করতে হবে, এটাও পারবা। তারপরে সমচ্ছেদ বিন্দু এককে নির্ধারণ করতে তো পারবেই। নিট মুনাফার পরিমাণ হয় যে মুনাফার পরিমাণের ক্ষেত্রে তোমরা দুইটা ধরনের সূত্র, একটা হচ্ছে নিরাপত্তা প্রান্ত যদি বের করতে পারো সেটাকে যদি তুমি কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট দ্বারা গুণ করলে আমাদের মুনাফা বের হবে। আবার যদি মনে করো যে বিক্রয় মাইনাস হচ্ছে পরিবর্তনশীল ব্যয় সমান দত্তাংশ, সেখান থেকে স্থায়ী ব্যয়টা মাইনাস করলে তুমি মুনাফাটা বের করতে পারবে। গ নম্বরে বলেছে প্রত্যাশিত বিক্রয় 25,000 একক ধরে নিরাপত্তা প্রান্ত একক এবং মুনাফা নির্ণয় করো। অর্থাৎ তোমাকে নতুন করে প্রকৃত বিক্রয় ছিল 20,000 অঙ্কে, কিন্তু এখানে তোমাকে ধরতে হবে গ নাম্বারের ক্ষেত্রে 25,000 একক ধরবা। তাহলে তুমি এখানে একটা কি পাবা? আলাদা নিরাপত্তা প্রান্ত পাবে এবং সেখানে তুমি আলাদা করে একটা মুনাফার পরিমাণও পেয়ে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের এইখানকার বাড়ির কাজ ছিল। আমি প্রত্যেকটা অঙ্ক করিয়েছি এবং তার সাথে সাথে একটি করে বাড়ির কাজ দিয়েছি। তোমরা এই অঙ্কগুলো একটু ভালো করে দেখবে। আমাদের হাতে আর একটি অঙ্ক ছিল, আমরা সময়ের জন্য আজকে করতে পারছি না। এটাও কিন্তু একটু আলাদা টাইপের, অর্থাৎ ট্যাক্স থাকলে কিভাবে আমরা সমচ্ছেদ বিন্দু নির্ধারণ করব, আবার ট্যাক্স না থাকলে অর্থাৎ কর পূর্ব মুনাফা থাকলে কিভাবে আমরা ডিজায়ার্ড সেলস নির্ণয় করব, আবার কর পরবর্তী মুনাফা থাকলে কিভাবে আমরা ডিজায়ার্ড সেলস বা কাঙ্ক্ষিত বিক্রয় নির্ধারণ করব, এটাও আমরা কিন্তু দেখব। আগামী ক্লাসে এটা নিয়ে আলোচনা করব। আগামী ক্লাসে আমরা মোটামুটি আরও 3-4 নিয়মের অঙ্ক নিয়ে আমরা সামনের ক্লাসটাতে হাজির হব। তো আশা করি যে তোমরা ক্লাসগুলো অবশ্যই দেখছো।
তো আমি এখানে দেখো লাস্টে বলেছি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, অর্থাৎ মনে রাখবে যে আমাদেরকে খুব সচেতন হতে হবে, আমাদেরকে WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যেই স্বাস্থ্যবিধি আছে সেগুলো মেনে চলতে হবে। দেখো আমি এখানে সুন্দর করে লিখেছি যে সাবান দিয়ে 20 সেকেন্ড করে হাত ধুই এবং মাস্ক পরি, সাথে সামাজিক দূরত্ব নিশ্চিত করে আমরা করোনাকে প্রতিরোধ করি। তো সেই আশা রেখে তোমরা সচেতন হবে, প্রিভেন্ট করবে করোনাকে, এই আশা রেখেই আমি আমার আজকের ক্লাস শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার জন্য দোয়া করো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য।